দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা লাইভে আছি অলরেডি। অহনা তো অপেক্ষা করো না তুমি, আমরা লাইভে আছি অলরেডি। আমি আপনাদেরকে একটু ইনবক্সে দিয়ে দিচ্ছি লিংকটা। কি লিংক দিয়ে দাও, কি লিংক দিয়ে দাও? আমি ইয়াসের ভাইকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, আপনি একটু চেক করেন। রাশেদ ভাইকেও মেসেঞ্জারে দিচ্ছি। হ্যাঁ, লিংকটা পেয়েছি, ধন্যবাদ। রাশেদ ভাইকে আমি ইনবক্সে দিয়েছি লিংকটা। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি, আজকে আমাদের নির্ধারিত সময় ছিল রাত 11টায়। আমরা অলরেডি 22 মিনিট লেট হয়েছে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে। সেজন্য আমি নবদিগন্তের পক্ষ থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা ছিলেন এতক্ষণ, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের টেকনিক্যালি সমস্যার কারণে লাইভে আসতে আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে আমরা আমাদের সঙ্গে আমাদের 3জন সম্মানিত অতিথিকে আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের 3জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু আমরা পূর্ব নির্ধারিত ছিল, করোনাকালীন সময়ে দুর্নীতি এবং রাজনীতি, আমাদের এই আলোচনার বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমরা আমাদের সঙ্গে 3জন সম্মানিত অতিথিকে পেয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাজিমউদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ময়মনসিংহ 3 আসনের। মাননীয় সংসদ সদস্য, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার সঙ্গে অবশ্যই আসবো আলোচনার জন্য। আমি আমাদের বাকি অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইয়াসের খান চৌধুরী। ইয়াসের খান চৌধুরী, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ রাশেদ খান। রাশেদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আমাদের আজকের আলোচনা প্রথমেই শুরু করব মাননীয় সংসদ সদস্য নাজিম আহমেদ সাহেবকে দিয়ে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো, করোনাকালীন সময়ে যেখানে বিশ্বের বিভিন্ন দেশগুলো চেষ্টা করতেছে করোনা কালীন সময়ে করোনা মোকাবেলা করার জন্য, সেই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উল্টো চিত্র। বাংলাদেশের মধ্যে করোনাকালীন সময়ে দুর্নীতির কথা যদি আমি বলি, তাহলে সর্বপ্রথমেই সামনে আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি কর্মচারীদের দুর্নীতির বিষয়টা সামনে আসে। এই বিষয়ের উপর আপনি আসলে কিভাবে আলোকপাত করবেন? যেখানে আমরা অন্যান্য দেশগুলি চেষ্টা করছে করোনা মোকাবেলায়, সেখানে বাংলাদেশের মধ্যে দুর্নীতি নিয়ে এরকম একটা প্রতিযোগিতা চলতেছে, এটা নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মাননীয় এমপি? ধন্যবাদ। দুর্নীতি তো মূল্যায়ন চলো না, দুর্নীতি হলো দুর্নীতি বা। আপনার সাউন্ডটা একটু কম আছে, মাইক্রোফোনটা কাছে রেখে কথা বলবেন একটু, তাহলে আমরা শুনতে পাবো ক্লিয়ার। ব্যাপার হলো যে দুর্নীতি তো আমাদের দেশের মানুষই বলে, আমরাও বলি, আপনার বাড়ি থেকে আমরা শুনেন বা শুনছেন, আমাদের মন্ত্রী পর্যন্ত বলছে যে প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতি হয়েছে, তাদের বিচার হচ্ছে, বিচার চলছে, চলমান অবস্থায় আছে, দুর্নীতিতে মামলা হয়েছে, তাদের চাকরি থেকেও বিচ্যুত হয়েছে। আমরা স্বাস্থ্যমন্ত্রী এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। দুর্নীতি তো আজকে না, দীর্ঘদিন যাবতীয় সেই দুর্নীতি হয়ে আসছে। এই করোনা মহামারীতে জিনিসটা ধরা পড়ছে, এতদিন ধরা পড়ে নাই। কারণ আমাদের যে একটা ক্ষমতা, এই বাংলাদেশটা ছোট একটি দেশ, আমাদের এমন একটা মানে প্রভাব এই প্রশাসনের উপর, যে তাদের প্রভাব খাটিয়ে আমরা যারা এমপি আছে, আমরাও তাদের সাথে কথা বললে কিছু লাভ হয় না। এবং তারা যা সিদ্ধান্ত নেয় তাই, এই সিদ্ধান্ত এখন একমাত্র প্রাইম মিনিস্টারের অপেক্ষায় থাকতে হয়। আর উনি একাই কি করবেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে দুর্নীতির একটা পাহাড় গড়ছিল, সেটা ভাঙা শুরু হয়েছে। যে কারণে আমরা এখন এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষই এখন স্বাস্থ্যের দিক দিয়ে সেবা পাচ্ছে। এবং স্বাস্থ্যকর্মী, ডাক্তার, তারা যারা আছে তারা এখন সক্রিয়ভাবে কাজ করছে। এখন করোনা ভ্যাকসিনের ব্যাপার নিয়ে আমাদের সমস্যা আছে, তবে এখন আর সেই করোনা নিয়ে এখন আর আমাদের হাসপাতালগুলিতে সেই ধরনের ঝামেলা নাই, যে রোগ রাস্তা থেকে মারা যাচ্ছে,
রাস্তায় ব্যাক করে নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটাল সিট পায় নাই, এই ধরনের সমস্যা এখন আর নাই। এবং যথারীতি যে চিকিৎসা, আমেরিকা তো একই চিকিৎসা, বাংলাদেশেও একই চিকিৎসা, দুবাইয়ে একই চিকিৎসা, চিকিৎসার তো কোনো পরিবর্তন নেই, চিকিৎসার তো নিয়মাফিক চলছে। আর সবচেয়ে এই করোনা চিকিৎসার তো আমরা সরকারিভাবে কোনো লোক বলতে পারবো না চিকিৎসার আমরা সেবা পাই নাই, ওষুধ পাই নাই। প্রথম অবস্থায় ছিল একটা মহামারীটা, এই সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, নার্সদের অভিজ্ঞতা ছিল না, ডাক্তারদের অভিজ্ঞতা ছিল না, লাইফ সিকিউরিটির ব্যাপারে সেই অভিজ্ঞতা ছিল না, সেগুলি আমাদের একটু জানতে একটু সময় নিতে হয়েছে। পৃথিবীর সব দেশে এই অবস্থা ছিল তাদের সেই। এখন আমরা তো সবাই ডাক্তার এবং প্রশাসন সহকারে, নার্স সহকারে, তারা সবাই এখন অ্যালার্ট যে কীভাবে নিজের সেফটি থেকে একজন করোনা রোগীকে সুস্থ করা যায়। এখন তো আমাদের দেশে মোটামুটি করোনা সেই পরিমাণ আক্রান্ত হয় নাই। যারা পরশুদিন আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন যে করোনা সম্বন্ধে, যারা বলছেন যে এখন আমেরিকান, তারা বলতেছে যে এখন তো বাংলাদেশে এই পরিমাণ নিহত সংখ্যা কম, অতএব যারা বেশি মহামারী হয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা অত ভ্যাকসিনের সংখ্যাটা পাওয়ার অবস্থাটা বিলম্বিতই হবে। পররাষ্ট্রমন্ত্রী ভাষ্য তো বোঝা যায়, কবে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আর প্রশাসনের দুর্নীতি আছে, এটা তো সর্বজন স্বীকৃত। সেটার জন্য তো গ্রেপ্তার হয়েছে, চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে, তাদের ব্যাংক সিজ করা হয়েছে, সবগুলি করা হয়েছে। এই দুর্নীতি যা হওয়ার তো হয়েছে, কিন্তু এখন যাতে না হয় সেই ব্যাপারে সরকার সরাসরিভাবেই তারা হস্তক্ষেপ করতেছে। এটা মোটামুটি দুর্নীতির অবস্থা। যে মাননীয় এমপি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে দুর্নীতি আগে ছিল, বাট এখন দুর্নীতি অনেকাংশে কমে আসছে বা দুর্নীতি অনেকাংশে কন্ট্রোল করা হচ্ছে এবং করোনা মোকাবেলার মধ্যে যথেষ্ট সফলতা এসেছে। আমি এই বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু ইয়াসের খান আপনার বক্তব্যটা জানতে চাইবো, আপনি মাননীয় এমপির সঙ্গে কতটুকু একমত পোষণ করবেন। আমি মাননীয় এমপি আপনার কাছে অবশ্যই আবার আসবো, আমি আমাদের বাকি অতিথির বক্তব্যগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টক শো যারা দেখছেন, বিশেষ করে নান্দাইলের যারা দেখছেন, নান্দাইল থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরের থেকে, সঞ্চালক ভাই এনামুল হক মনির সাহেব সহ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে যে জিনিসটা নিয়ে একটু বলতে চাই, এমপি সাহেব যেটা বলেছেন এটা নিয়ে আমি একটু পরে আসছি, আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গত বছরের 2020 সালের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী, আক্রান্ত রোগী শনাক্ত হয়, ফার্স্ট। তখন করোনা নিয়ে সারা বিশ্বেই একটি ভয় ছিল, একটি আতঙ্ক ছিল, কিন্তু চিকিৎসার যে অব্যবস্থাপনা এবং যে জটিল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়, বিশেষ করে দুর্নীতিতে, আমার মনে হয় না, আমার জানা মতে, আমি এক্সটেন্সিভ রিসার্চ করেছি এই বিষয়ে এবং প্রথম থেকেই করেছি, বাংলাদেশের মতো এরকম দুর্নীতি পৃথিবীর কোথাও, অন্তত করোনাকালীন সময়ে করোনা মহামারী নিয়ে, মানুষের জানমাল নিয়ে কোথাও হয়নি। সরকার শুরুতেই লকডাউন দিলেন, লকডাউন দেওয়ার পরে কিছুদিন লকডাউন চললো, আবার কিছুদিন সাধারণ ছুটি ঘোষণা করলেন, তারপরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করলেন, তারপরে আবার কিছু এলাকা, কিছু জিনিস খুলে দিলেন, যেরকম এই পোশাক শিল্প খুলে দিলেন। পোশাক শিল্প খুলে দেওয়ার পরে কিন্তু এই যে অব্যবস্থাপনা, পোশাক শিল্প যে খুললেন, পোশাক শ্রমিকরা বিভিন্ন এলাকা থেকে, যেরকম নান্দাইল থেকে আমাকে অনেক পোশাক শ্রমিকরা আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার, আমরা খুলে দিয়েছেন কিন্তু কোনো যানবাহন নাই, আমরা আসবো কিভাবে? বিশেষ করে ভালুকা, ত্রিশাল, গাজীপুর, টঙ্গী, এসব জায়গায় পোশাক শিল্প গড়ে উঠেছে বেশিরভাগ বাংলাদেশে, নরসিংদী, এসব এলাকায়। কিন্তু এইসব এলাকায় পোশাক শ্রমিকরা যে কাজে আসবেন, কিভাবে আসবেন, সেই পরিকল্পনা সরকারের ছিল না। যে কোনো চাপেই হোক, যে কোনো কারণেই হোক, পোশাক শিল্পটা যে খুলে দিয়েছেন, আপনাদের এই ব্যবস্থাপনা এবং সিদ্ধান্তহীনতা এটার প্রকটভাবে প্রমাণ পেয়েছে। যাই হোক, এখন যেহেতু দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, কারাপশন নিয়ে কথা হচ্ছে করোনাকালীন সময়, আমি I'll stick to the subject. সরকার আস্তে আস্তে বিভিন্ন সিদ্ধান্ত নেন, যেরকম পিপিই কিনবেন, মাস্ক N95 মাস্ক কিনবেন।
এই N95 এবং পিপি মাস্ক নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে শাহেদ কেলেঙ্কারি। শাহেদের সাথে বড় বড় রাঘব বোয়ালদের ছবি পাওয়া গেছে ইন্টারনেটে, বড় বড় মন্ত্রীদের ছবি পাওয়া গেছে। টকশোতে এসে অনেক মন্ত্রীদের সাথে উনি অনেক রকম তাদের আলাপ আলোচনা সম্বন্ধে অনেক জায়গায় হয়তো বলছেন। এখন এই যে পিপি, N95 মাস্ক, বিভিন্ন মেশিনারি, আইসিইউ ইউনিট এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কিনতে গিয়ে, পারচেজ করতে গিয়ে সরকার যেই সিদ্ধান্তগুলো নিয়েছে এগুলোতে শুরু হয়েছে দুর্নীতি। দুর্নীতি তো একটা ছোট্ট ছোট্ট একটা শব্দ, কিন্তু এই করোনাকালীন সময়ে বাংলাদেশে যেটা হয়েছে এটাকে বলে সুপারহিট দুর্নীতি। এই সুপারহিট দুর্নীতি করে মহামারীতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা ডাক্তার, যারা নার্স, যারা হাসপাতালে কাজ করেন, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, তাদের প্রতি সরকারের কোনো খেয়াল ছিল না। যদি খেয়াল থাকতো তাহলে যে N95 মাস্ক বা পিপিই বা যে সরঞ্জাম গুলো ছিল নিজের স্বাস্থ্য রক্ষা করার জন্য, সেগুলো নিয়ে অন্তত দুর্নীতি হতো না, মানুষের জান নিয়ে দুর্নীতি হতো না। আসলে সমস্যাটা হচ্ছে গোড়ায়। সমস্যাটা হচ্ছে যেই সরকার ভোটে নির্বাচিত না, সেই সরকারের জবাবদিহি করতে হয় না। জবাবদিহিতা নাই বিধায় কিন্তু এই দুর্নীতির প্রশ্নগুলো উঠে আসে। আজকে নাজিমুদ্দিন সাহেব যেটা বললেন যে প্রশাসনের দুর্নীতি, আরে প্রশাসনটা চালাচ্ছেন কে? আপনি প্রশাসনের উপরে দুর্নীতি দোষ চাপিয়ে দিতে আপনি নিজে সরে যেতে পারেন না। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। প্রশাসন তো সরকার চালাবেন, আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, এমপি আছেন, তথাকথিত এমপি সাহেব, এই কারণে আমি বলছি যে আপনারা কতটুকু নির্বাচিত সেটা জনগণ জানে, আমি ওই টপিকে আমি আলোকপাত করব না। তো আপনারা যারা আছেন, জেলা মন্ত্রী সাহেবরা যারা আছেন, তো আপনারা প্রশাসন চালাচ্ছেন আর আপনারা বলছেন প্রশাসন দুর্নীতি করছেন, আমরা কিছু করতে পারবো না। প্রশাসন সিদ্ধান্ত নেয়, প্রশাসন চালায়, প্রশাসন কখনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিচ্ছেন এমপি সাহেবরা, সিদ্ধান্ত নিচ্ছেন মন্ত্রণালয় মিনিস্টার সাহেবরা। মন্ত্রী সাহেবের সই ছাড়া প্রশাসন চলে, এটা বললে অন্তত আমি অ্যাজ এ থার্ড জেনারেশন পলিটিশিয়ান আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। আপনি প্রশাসন চালাবেন, সচিব বলেন, টিএনও বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যেখানেই বলেন, এটা তো আপনাদের কমান্ডে চলবে। বিকজ আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, যেভাবেই হয়ে থাকেন হয়েছেন, আপনারা সংসদে বসছেন, এই পার্লামেন্টে বসছেন, আপনি প্রশাসনের উপর দোষ দিয়ে চলে যাবেন, সেটা হবে না। এই সুপারহিট দুর্নীতিতে কারো কারো কিন্তু হয়েছে মাঘ মাস, আর কারো কারো সর্বনাশ। সর্বনাশে কারা পড়েছে? সর্বনাশে পড়েছে আমার শ্রমিক ভাইরা। সর্বনাশে পড়েছে যারা বিদেশে চাকরি করেন, বিদেশে কাজ করেন, কর্ম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান, সেই সোনার ছেলেরা। কারণ তারা অনেকে দেশে ফেরত এসেছেন, তাদের চাকরি নাই। সরকার এই বিষয়ে তাদের করেছেন আমার কিন্তু জানা নাই। আমার অনেক ভাইরা বাংলাদেশে, বিশেষ করে আমার এলাকার নালের যে শ্রমিক ভাইরা বিদেশে আছেন, দেশে আছেন, তারা যে কিভাবে আতঙ্ক, কিভাবে জীবন চালাচ্ছেন, তাদের জীবন, তাদের সংসার বিপর্যস্ত, এবং তারা যে কি বিপদ আছে সেটা কারণ আপনারা তৃণমূলে টাচ নাই। বিদেশের রেমিটেন্সের কথা বলছেন, তাদের তাদেরকে কিভাবে আসেন। আপনি আপনি দুর্নীতির কথা বলেছেন, এটা কিন্তু এনামুল ভাই, ওনার কথা বেঁধে বেঁধে আসে। দেখেন আমেরিকান জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন হাইজিনে আজকে একটা নোট এসেছে। আমরা ইয়াসিন ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। আমার মনে হয় ওনার একটু নেট সমস্যা হচ্ছে, উনি আসলে আমি ওনাকে আবার সুযোগ দেবো। আমি একটু রাশেদ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। রাশেদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। যে আপনি মাননীয় এমপি সাহেবের বক্তব্যের উপরে আপনার আসলে বক্তব্যটা কি থাকবে? দেখতে পাচ্ছি না, করতে পারছি না। আপনার প্রশ্নটা আরেকবার করতেন যদি। ইয়াসির ভাই, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, লিভ নিয়ে আরেকবার জয়েন করেন যদি সমস্যা হয়।
ইয়াসের ভাই নেট সমস্যা হচ্ছে হয়তো। আপনাকে আমরা দেখতে পাচ্ছি ইয়াসির ভাই। এনামুল ভাই, আপনার প্রশ্নটা কি ছিল এবং কোন প্রশ্নের আলোকে আমাদের প্রশ্নটা আমার আসলে রাশেদ ভাই, আপনার যে প্রশ্নটা ছিল, আজকে আমি একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টটা আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে। এখানে স্বাস্থ্যমন্ত্রী একটা বিষয় বলেছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অভিযোগ তোলাটা মানুষের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির সঙ্গে ওইরকম ভাবে জড়িত নয়, বা কেউ এরকম দুর্নীতি দেখাতে পারবে না যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি হচ্ছে। হয়তো বা ছোটখাটো কিছু ঘটনা ছিল যেগুলোকে মানুষ অনেক বড় করে দেখানোর চেষ্টা করতেছে। তো স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে আসলে আপনি কতটুকু একমত পোষণ করছেন? না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, সেটা তো আসলে আমার বলার কিছু নাই। এটা তো দেশের সবাই জানে, এবং এই মন্ত্রণালয়ে যে ধরনের দুর্নীতি লুটপাট হচ্ছে, সেটা বাংলাদেশের যে আপনার প্রথম সারির গণমাধ্যম থেকে শুরু করে সকল গণমাধ্যমে এটা খুব ভালোভাবে উঠে এসেছে। সুতরাং স্বাস্থ্যমন্ত্রী একটি কথা বলবেন আর সেটি সত্য হয়ে যাবে, এটি তো নয়। আমরা দেখেছি যে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনার দুর্নীতি লুটপাটের যে সংবাদগুলো, সেই সংবাদগুলো প্রকাশ করার কারণে তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে আপনার সচিবালয়ে দীর্ঘ 5 ঘন্টা আটকে রেখে তাকে হেনস্থা করা হয়। পরবর্তীতে তার নামে একটি মামলা দেওয়া হয়, এবং এই মামলাটি সেই ব্রিটিশ আমলের মামলা দিয়ে তাকে আপনার কারাগারে পাঠানো হয়। এবং আমরা এটিও দেখেছি যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনার যারা কর্মকর্তা রয়েছে, তাদের মানে অর্থ সম্পত্তি সম্পর্কে নিউজও হয়েছে, এবং এই যদিও বলা হচ্ছে যে এগুলো আসলে ভিত্তিহীন, কিন্তু আসলে সেটি তো প্রমাণ করতে হবে। আমরা প্রায় সরকারি কর্মকর্তা বা আমরা দুর্নীতির চিত্র আপনার গণমাধ্যমে উঠে আসে। তো এগুলো তো আসলে মিথ্যা না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে একটি দুর্নীতি পরায়ণ মন্ত্রণালয়, সেটি তো ইতিমধ্যে প্রমাণিত। সুতরাং এটি নিয়ে যদি আপনি বলেন যে মিথ্যাচার করা হচ্ছে, তো সেটির জন্য তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যে দুর্নীতিবাজ না, তার জন্য তো আপনাকে প্রমাণ করতে হবে। এখানে একজন এমপি আছেন, ময়মনসিংহের এমপি নাজিমুদ্দিন আহমেদ। তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং তাকে আমরা সকলেই চিনি। তো তিনি আসলে খুব ভালোভাবে বলেছেন যে দুর্নীতি অতীতে যা আবার হয়েছে, সামনে যেন না হয়। তো অতীতে যা আবার হয়েছে মানে কি? তার মানে দুর্নীতি তো হয়েছে। তিনি নিজে একজন এমপি, জনপ্রতিনিধি হিসেবে তিনি স্বীকার করে নিলেন। সেখানে তো আমার আপনার মানে নতুন করে দুর্নীতি নিয়ে আর বলার কিছু নাই। দুর্নীতি এটা আসলে এক ধরনের, বাংলাদেশে বলা যায় যে এক ধরনের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের আপনার এমপি মন্ত্রীরা দুর্নীতি না করাটাই বরং এক ধরনের মানে বলা যায় যে অদ্ভুত একটি ব্যাপার। মানে সে দুর্নীতি করছে না, এটা মানে এক ধরনের অদ্ভুত ব্যাপার। বরং দুর্নীতি করছে, এটা এখন এখন কমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে অমুক দুর্নীতি করছে, আমি কেন দুর্নীতি করব না। আজকে দুর্নীতিবাজদের প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে আসলে কার আগে কানাডার বেগমপাড়াতে বাড়ি করতে পারবে। কিছুদিন আগে আপনি দেখেন যে আপনার মানে একটি নিউজ প্রকাশিত হলো, আহ, যেখানে আপনার নাটোর 2 আসনের এমপি, তিনি হাওর সরি জান্নাত জান্নাতি প্যালেস কানাডায় গড়ে তুলেছেন। আর একটা নিউজ নিশ্চয়ই আপনি দেখেছেন যে সুনামগঞ্জের একজন এমপি, তিনি হাওর বিলাস গড়ে তুলেছেন, এবং হাওর বিলাস নিজের বাপ দাদার টাকাই না, তিনি কৃষকের সম্পত্তি দখল করে এবং কৃষকের জমি কেনার নাম করে আপনার মিথ্যা আশ্বাস দিয়ে, টাকা দিবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে সেই জমি দখল করেছেন। সেখানে তিনি আপনার হাওর বিলাস গড়ে তুলেছেন। আজকে এমপি মন্ত্রীদের চরিত্র সম্পর্কে আমরা কিন্তু আমাদের বলার দরকার নেই, মিডিয়াতে খুব ভালোভাবে আমরা দেখতে পাই। আজকে এমপিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। আমরা এটিও দেখেছি যে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন আপনার ব্যক্তি মহোদয়ের কাছে টাকা পর্যন্ত দিয়েছেন, পরবর্তীতে চাকরি দেননি। তাদের দ্বারা হয়রানির শিকার পর্যন্ত হয়েছে অনেকে। এটি হচ্ছে বর্তমানে আপনার এমপি মন্ত্রীদের চরিত্র। এই সম্পর্কে আপনি কি বলবেন? এখানে একজন এমপি সাহেব আছেন, তিনি খুব ভালোভাবে জানেন যে আসলে আজকে সংসদে কতজন ভালো মানুষ রয়েছেন, কতজন ভালো মানুষ সেখানে প্রতিনিধিত্ব করছেন। আজকে বাংলাদেশে কি কোনো নির্বাচন আছে? একটি দেশে যদি নির্বাচন না থাকে, তাহলে আপনি কিভাবে সেই আপনার মানে অবৈধভাবে বা ভোট ডাকাতি করে যারা আপনার সংসদে যায়, তাদের কাছ থেকে আপনি জনগণের রাজনীতি প্রত্যাশা করেন, জনগণের জন্য তারা কাজ করবে সেটি প্রত্যাশা করেন। সুতরাং ভালো নেতৃত্ব যদি না থাকে, তাহলে অবশ্যই সুযোগের অভাবে অনেকে সাধু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে ভালো নেতৃত্ব নয়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর যে ধরনের আপনার মানে ব্যর্থতা, সেটি কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু নেতৃত্ব নাই না, সারা দেশের কোন কোন মন্ত্রণালয়ের নেতৃত্ব আছে সেটাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, সেটাই আমি বলছি যে
আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে খুব ভালোভাবে ইঙ্গিত দিয়ে আমাদের বলে দেয় যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম দুর্নীতিবাজরা রয়েছে। আমাদের অর্থমন্ত্রী যেখানে বলেন যে আপনার কারা অর্থ পাচার করে তিনি জানেন না। তো তিনি জানেনটা কি? তিনি বাজেট পেশ করার আগে তার সম্পত্তির অর্থের হিসাব পেশ করতেন, তার মাধ্যমে তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হতো। তিনি কি সেটি করেছেন? এটি যদি তিনি করতেন, অন্যান্য এমপি মন্ত্রীরা উদ্বুদ্ধ হতো, তারাও তাদের অর্থের হিসাব সংসদে বসে দিতে বাধ্য হতেন, কিন্তু তারা সেটি করলেন না। এবং তিনি বললেন যে আসলে কারা অর্থ পাচার করে তিনি জানেন না। তাহলে তিনি কি সংবাদপত্র পড়েন না? আমাদের অর্থমন্ত্রী মতন একজন ব্যক্তি যদি সংবাদপত্র না পড়েন, তার কি এই পদে থাকার কোনো নৈতিকতা আছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি পত্র পত্রিকা পড়ে তাহলে কখনোই তিনি এভাবে বক্তব্য দিতে পারতেন না যে আপনাদের কাছে যদি অর্থ পাচারকারীদের তালিকা থেকে আমাকে দিয়েন। হ্যাঁ, কি একটি দায়সারা বক্তব্য তিনি দিয়ে দিলেন। এই বক্তব্য কি তার কাছ থেকে জনগণ প্রত্যাশা করে? এর আগেও তো আপনার বাংলাদেশে অনেক অর্থমন্ত্রী ছিলেন, তাদের কাছ থেকে আমরা এতটা মানে সহজ বক্তব্য আমরা শুনিনি। একজন অর্থমন্ত্রীকে অবশ্যই পড়াশোনা করতে হবে, যেটি রেজা কিবরিয়া বলেছেন, গণফোরামের সাবেক আপনার সাধারণ সম্পাদক। এবং রেজা কিবরিয়া আপনার বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বলেছেন যে অর্থমন্ত্রীর যোগ্যতা নাই অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার, এবং তিনি পড়াশোনা করেন না, এবং তিনি এটিও বলেছেন যে তিনি পত্রিকা পড়েন না, এবং তার পদত্যাগ দাবি করেছেন। এরকম মন্ত্রী তিনি অর্থ মন্ত্রণালয় চালাবেন আর দেশের উন্নতি হবে, সেটি তো আসলে প্রত্যাশিত নয় এবং এটি কল্পনা করা যায় না। আজকে এখানে একজন এমপি আছেন নাজিমুদ্দিন আহমেদ, তার কাছে আমার প্রশ্ন যে আজকে কি দেশটা ভালো চলছে? আজকে রাজনীতিবিদরা কি সঠিক পথে রয়েছে? আজকে রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, আজকে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, দুর্নীতি, নারী নির্যাতন এবং আপনার মানে অর্থ পাচার। এই অভিযোগগুলো স্বাধীনতার 50 বছরের রাজনীতিবিদদের বিরুদ্ধে কেন আসবে? আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বলছি না, আমি বিএনপির সময়ে যে আপনার দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, আমি সেটিরও বিরুদ্ধে বলছি। আপনার স্বৈরাচার এরশাদের সময় সেটি হয়েছে, আমি সেটিরও বিরুদ্ধে বলছি। অর্থাৎ স্বাধীনতার 50 বছরের দেশ যখন ক্ষমতা এসেছে তারা বিএনপির বিরুদ্ধে যে লুটপাট আর বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন, এগুলো কিন্তু গত 12 বছর বা 14 বছরে কিন্তু আজ পর্যন্ত প্রমাণ হয়নি। প্রমাণ করতে অনেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কারণ এগুলো হচ্ছিল একটি সাজানো নাটক। বিএনপি কোনো দুর্নীতি করেছে বা লুটপাট করেছে এটা প্রমাণ কোথাও আছে বলে মনে করি না। জনাব ইয়াসির খান, আমরা আপনার কাছে আসবো। রাশিদ ভাইয়ের বক্তব্য শেষ হওয়ার পর আমরা আপনার কাছে। সেটা হচ্ছে যে আমি আসলে বিএনপির শাসন আমাকে দেখতে হয়তো খুব বেশি ছোট মনে হচ্ছে, বাট এতটা আসলে বয়সে আমি ছোট না। আমি বিএনপির শাসন আমল দেখেছি, বিএনপি কি করেছে সেটা আমি খুব ভালোভাবে দেখি। আমি আপনাকে আজকে টকশোর মাধ্যমে একটা কথা বলতে চাই, বিএনপির ক্যাডারদের কারণে আমার নিজের দাদার জমি বিক্রি করে চাঁদা দেওয়া লেগেছে। সুতরাং আমাকে আর কি বলতে বলবেন? আমি এই কথাগুলো কখনো বলি না। বিচ্ছিন্ন ঘটনা এক দুইটা থাকতে পারে, এটা আমি একদম সবাইকে আমি বলবো না যে কিছুই ঘটে নেই, আমি এটা প্রমাণ করতে পারিনি। জি জি জি, তো এরকম ঘটনা ঘটেছে, এগুলো আসলে মানে নিয়ন্ত্রণ করতে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা সক্ষম হয়নি। এবং বিএনপি কে সবাই আপনি গণহারে খারাপ বা গণহারে ভালো বলতে পারবেন না। আওয়ামী লীগকেও আবার গণহারে খারাপ গণহারে ভালো বলতে পারবেন না। আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, বিএনপির মধ্যেও রয়েছে। রাজনীতিবিদ হিসেবে ইয়াসের ভাই, আমি যতদূর আপনার কাছ থেকে টকশোতে জয়েন করার আগে শুনলাম আপনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন। আজকে দেখেন যে দলে আপনার মূল্যায়নটা কতটুকু, এবং দলে অনেক ব্যক্তি রয়েছে যারা দেখবেন যে ঠিক মতো কথা বলতে পারে না, অথচ তারা খুব গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে। কিভাবে সম্ভব? আমি বিএনপির অনেক নেতার সাথে টকশো করেছি, আওয়ামী লীগ অনেক নেতার সাথে টকশো করেছি, এবং আওয়ামী লীগ বিএনপিতে আজকে দেখেন যে আজকে যাদের যে পজিশনে রাখা দরকার তারা সেই পজিশনে কি আছে? তুফায়েল আহমেদের মতন নেতা, কিংবদন্তি ছাত্র নেতা, তার আজকে অবস্থান কোথায় এবং তিনি কোথায় থাকার কথা ছিল? আজকে তিনি কি একটা মন্ত্রী হওয়ার সুযোগ পেতে পারেন না? তিনি কেন মন্ত্রী নাই? আচ্ছা, আজকে এখানে আই থিংক আমরা যদি আজকের টপিকের মধ্যে থাকি, বিভিন্ন দলের সাংগঠনিক আলাপ আলোচনা মনে হয় এখানে না থাকাটা বেটার। ইয়াসির ভাই, কথা বলতে গেলে এগুলো চলে আসবে, আপনি আমার কথা বলবেন, আমি আপনার কথা বলবো, এর মাধ্যমে জনগণ মেসেজ পাবে যে কোন দলটি আসলে ভালো বা কোন দলটি ভালো কাজ করছে। শুধু আমরা অন্যের সমালোচনা করব, স্বাস্থ্য মন্ত্রণালয় আর না, সেটা বুঝলাম রাশিদ ভাই, কিন্তু অন্য জনগণ জেনে কি করবে যে এই দেশে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হতে পারে না, নোওয়ের নিয়ার সুষ্ঠু, নোওয়ের নিয়ার। তো ওইখানে জনগণ জেনেই বা কি করবে যে যে জনগণ ভোট দিতে পারছে না,
কোন দল ভালো কোন দল খারাপ এটা জেনে জনগণ কি করতে পারবে আমাকে সেটা বলেন। কারণ যেখানে দেখেন জনগণ ভোট কেন্দ্রে যেতে পারছে না, নির্বাচনের ইয়াসির আগে ভাই, নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে জি জনগণ কি জানলো? ধরেন জনগণ জানলো যে XYZ পার্টি ইজ আ হ্যালো ভেরি গুড ভাই, পার্টি। আমি আমার কথাটা শুনুন। আপনারা তো কথা বলছেন, একের পর এক কথা জি, বলে যাচ্ছেন, আমি তো একটা নাজিমুদ্দিন ভাই, শুনছি আপনি খালি। আপনি বলেন, আপনি বলেন, আপনার কথা শোনার জন্য না, আমরা অধীর আগ্রহে আমি অপেক্ষা শুনছি। করছি, অপেক্ষা আমরা করছি। তো ডিবেট বলেন। করতে আসি নাই। আওয়ামী লীগ কি অপরাধ করলো, বিএনপি কি অপরাধ করলো, জামাত কি অপরাধ করলো, বা কে সন্ত্রাসবাদী, এইগুলি নিয়ে তো এখানে আজকে বসি নাই। যে ঈশ্বর উপর আপনারা কথা বলতেছেন, সেই সার্কেলের ভিতর থাকলে ভালো। আর তার যদি না না থাকতে পারেন, তাহলে আমাকে অফ করে দেন, আমি চলে যাই, আপনারা ডিবেট করতে থাকেন। কারণ আমার ডিবেট, এই লাইনে ডিবেট ঠিক আছে, আমি করতে আপনি চাই বলেন। না। কারণ নাজিমুদ্দিন আমরা ভাই, আপনি শুনেন না, জি, কাইটে দিয়েন না। কত হলো কেউ আমরা ফেরেস্তা না, এই কথাটা বিএনপিরও স্বীকার করতে হবে, আওয়ামী লীগেরও স্বীকার আহ, করতে হবে, জাতীয় পার্টিরও স্বীকার করতে হবে। কেউ ফেরেস্তা না। আমি দুঃখিত, আমার এখানে একটু ইন্টারনেট সমস্যার কারণে আমাকে লিভ নিতে হয়েছিল। রাশেদ ভাই, আপনার বক্তব্য আপনি শেষ করবেন, তারপর আমরা আসছি মানে হ্যাঁ, এমপির তো কাছে। আমি যদি বলছিলাম, আসলে আলাপ আলোচনা বা কথার প্রসঙ্গে অনেক কথা চলে আসে। আজকে দেশে যে ধরনের গণতন্ত্রহীনতায় মানুষ ভুগছে, এর জন্য আসলে আওয়ামী লীগের মতো দলকে কেন দোষারোপ করতে হবে? আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী একটি দল, এবং এই দলের হাত ধরেই মহান মুক্তিযুদ্ধ সুসংগঠিত হয়েছে। এবং আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং মুক্তিযুদ্ধ কেন সুসংগঠিত হয়েছিল? শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। সুতরাং নির্বাচন এত ছোটখাটো একটি ব্যাপার না। যে আজকে সেই আওয়ামী লীগের সময়ে কি কি নির্বাচন আছে? আজকে মহান সংসদে কোনো বিতর্ক নাই। কেন বিতর্ক নাই? আজকে দেখেন যে আওয়ামী লীগ তারা রাতেই ভোট করে নিচ্ছে, রাতেই তারা নিশ্চিত করে নিচ্ছে কিভাবে আমাদের মানে যুক্ত হওয়া যায়, এবং কেউ যাতে তাদের না হারাতে পারে সেভাবেই কিন্তু আজকে রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্রের কাঠামো সেভাবেই তারা নির্ধারণ করছে, সংবিধান সংশোধন করে নিয়েছে তাদের নিজের মতো করে। তো এই ব্যবস্থায় তো এভাবে তো একটি দেশ চলতে পারে না। আমিও দেশকে ভালোবাসি, নাজিমুদ্দিন ভাইও দেশকে ভালোবাসে, এনামুল ভাই আপনিও দেশকে ভালোবাসেন, ইয়াসের ভাইও দেশকে ভালোবাসে। তো দেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা কি সেটি নিয়ে আলোচনা করব না? আলোচনা সমালোচনার মাধ্যমে একটি সঠিক পথ আমরা খুঁজে বের করবো, এবং সেই পথে আমাদের সকলকে হাঁটতে হবে। আজকে আমি যেটি বলতে চাই, আমি 30 সেকেন্ডে শেষ করবো, সেটি হচ্ছে দেশ আজকে দুর্নীতিবাজদের দখলে। দেশ ভালো মানুষের হাতে নাই। আজকে রাজনীতিও ব্যবসায়ীদের দখলে, দুর্নীতিবাজদের দখলে। ভালো মানুষদের রাজনীতিতে সামনে থাকার সেই সুযোগটা দেয়া হয় না। আজকে যার যত টাকা আছে সে টাকার বিনিময়ে নমিনেশন কিনে নিচ্ছে। আমরা এমপি পাপুলের উদাহরণ যদি দিই, তাহলে আপনি টের পেয়ে যাবেন যে কিভাবে আসলে এমপি পাপুলরা আপনার নমিনেশন পাচ্ছে। আজকে সংসদে দেখেন, ছাত্র রাজনীতি করে কয়জন আজকে এমপি হয়েছে? সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব তো আপনার যার যত টাকা সেই টাকার বিনিময়ে সে এমপি হচ্ছে। তাহলে রাজনীতি কার হাতে? সেটি আপনাকে ভাবতে হবে। রাজনীতি যদি ভালো মানুষের হাতে না থাকে, দেশ কেমনে ভালো মানুষের হাতে থাকবে? সুতরাং এটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মযোগ্য, তাদের যে ধরনের নেতৃত্ব, এগুলো নিয়ে আমাদের আলোচনা না করলে তো আমরা সঠিক নেতৃত্ব খুঁজে পাবো না, সঠিক পথ খুঁজে পাবো না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব রাশেদ খান। আমরা আবার আপনার কাছে অবশ্যই আসবো। আমি একটু মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসতে চাইতেছি। আপনি আমাদের দুইজন আলোচকের আলোচনায় শুনলেন দুর্নীতি নিয়ে, ওনারা বেশ কিছু প্রশ্ন রেখে গেলেন, আপনি সেগুলি আশা করি জবাব দেবেন। তার পাশাপাশি আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যেটা হবে, যে বর্তমান সময়ে আমরা যে বিষয়টা খুবই আলোচনার শীর্ষস্থানে রয়েছে, যে করোনাকালীন সময় রাজনীতি নিয়ে, সেটি হচ্ছে যে লকডাউনের নামে ভিন্নমত দমনের একটি চেষ্টা চলতেছে, সেটার অভিযোগ ছিল। প্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ আছে। তো এই বিষয়গুলি নিয়ে আপনি আসলে কি বলবেন, যে বর্তমান সময়ে প্রায় দীর্ঘ 14 মাস ধরে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখা হয়েছে বা খুলে দেওয়া হচ্ছে না, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? জনাব নাজিমুদ্দিন সাহেব, আপনি শুনতে হ্যালো, পাচ্ছেন আমার কথা? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে জি। পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আপনারাই বলেন, লকডাউন দিচ্ছেন, এই ডাউন দেওয়া হচ্ছে, কারফিউ দেওয়া হয় না, সেটা নামে বলা হয় লকডাউন। কি হয় পৃথিবীর কোনো দেশে লকডাউন কি হয়েছে? এই যে আমেরিকা, ইউরোপ, যা যা দেশে বলেন, কথায় কথায় বলে। অবশ্যই ইউরোপে হয়েছে, দেখছি যে অবশ্যই হয়েছে। না না, নো নো নো, অবশ্যই ইউরোপে আমরা লন্ডনে দেখছি, অবশ্যই আমরাও লকডাউন দেখেছি। হয়েছে, আমেরিকাতে হয়েছে। হ্যাঁ হয়েছে। তো আপনি না 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 ওই আপনার ওই ইউ ক্যানট গিভ রং ইনফরমেশন। কথা শুনেন, আপনি রং কথাটা ইনফরমেশন শুনেন, দিতে আমার পারেন কথা না। শুনেন। ইউকে জি, তে কামটা ইউরোপে ইয়াসার খান, সব আমরা জায়গায় আপনার কাছে আসবো। লকডাউন না না, হয়েছে। আমার লেটস হিম ফিনিশ। আমরা যদি না
এখন যদি আপনি জোর করে কথা বলতে চান তাহলে বলেন, আপনি বলতে চান আমি শুনি। কথা আমি বলতে আমি হবে। ইয়াসির খান আপনার কাছে আসবো, আমি মাননীয় মন্ত্রী এমপির বক্তব্যটা নিয়ে আসি। উনি যদি জোর করে কথা কথা টক শো হয় না, এইভাবে টক শো হয় না। না না, জোর আপনি করেন, আপনি রং জি ইনফরমেশন দিচ্ছেন, এটা মাননীয় কারেক্ট এমপি করে আপনি দিচ্ছেন। কন্টিনিউ এই করুন, আমি জন্য ইয়াসির খান আপনার কাছে আসবো পরে। আমার কথার পরে আপনি বলেন, কথার সাথে যদি কাউন্টার দিতে কিছুই হইল না। আমার কথা বলার পরে যদি কোনো রিপিট করতে চান, আমার কথার উপর যদি কোনো মন্তব্য করতে চান তো করেন। প্রশ্নটা হলো যে আমরা স্কুল কলেজগুলি বন্ধ দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তৃণমূল পর্যায়ে যাতে ভাইরাসটা না ছড়ায়। আমরা চেক করতে পারতেছি না। লকডাউন তো এই দেশের মানুষ মানতে চায় না। এখন কি আপনারা চান পুলিশদের পিটাইলে কি লকডাউন মানবে? মানতে চায় না। আমরা তো নেচার হলো এই ধরনের। এখন আপনাকে একটা কথা বলি, আমাদের ইয়াসির সাহেব খানকে একটা কথা শুনে, আপনি সুইডেনের কথা যদি মনে করেন, সুইডেনের কথা যদি মনে করেন তা তো হবে না। সুইডেনে আমাদের এক বাঙালি আফসোস করে বলছিল যে আমরা যদি সুইডেনে বসবাস করতাম কত আরাম না আমাদের জীবন থাকতো, কত সুন্দর থাকতো। এই ধরনের একটা রাজনীতি ছিল। আমি পার্লামেন্টে কাউন্টার দিছিলাম যে আপনি যে সুইডেনের সম্বন্ধে বলছেন তাদের জীবনযাপন, আমি এমপি সাহেবকে পাচ্ছি না, উনি হয়তো স্টুডিওর বাইরে আছেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমাদের কথা ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা আপনার যাচ্ছে। কথা ক্লিয়ার ক্লিয়ার। আপনি ইয়াসের ভাইকে সুযোগ দেন। হ্যালো হ্যালো হ্যালো, বলে আসছেন, আমার কথাটা শেষ করি। আমি কথাটা বলতেছিলাম তো নেটের ডিস্টার্ব। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আমারটা শুনতে পাচ্ছেন? নাজিমুদ্দিন ভাই, আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে, আপনার কথা শোনা যায় নাজিমুদ্দিন ভাই। আমার কথা হলো, আমার কথাটা যেটা হলো হ্যালো, যে আমাদের এক বাঙালি স্ট্যাটাস দিচ্ছেন কানাডার জীবনযাপন নিয়ে, অর্থনৈতিক জীবনযাপন নিয়ে, কত সুন্দরভাবে আমরা আছি, আর বাংলাদেশের অবস্থা তুলে ধরছে। বাংলাদেশের একজন নাগরিক যখন পাবলিক টয়লেটে যায়, সেই টয়লেটে গিয়ে দেখতে হবে যে ওই যে টয়লেটে আমরা যেটা বলি যে আমাদের অঞ্চলের ভাষায় আমরা বলি এটারে কি, কি বলি আমরা জানি, এই যে পানি নিয়ে ওয়াশ করা, বদনা, বদনা বলি আমরা, বদনা বলি, আমাদের ময়মনসিংহের ভাষা হলো বদনা। উনি হয়তো বদনাটা বুঝতে পারছেন, যে পানিটা নিয়ে আমরা ওয়াশ করি আর কি। সেইটাও বাথরুমে শিকল লাগানো, কেন? আবার ওই শিকল ভাঙ্গিয়া বদনাটা নিয়ে যায়। আমরা এই দেশের আমরা হলো নাগরিক, আর সুইডেনের সাথে আমরা তুলনা করি, কানাডার সাথে তুলনা করি, এটা কি হবে? তার কানাডার যে পরিমাণ দেশ, যে বড় দেশ, সেই দেশের জনসংখ্যা কত? আর 54 বর্গ মাইলে কত জনসংখ্যা? জনগণের চাপেই আমরা না খাই আছি। টোটাল জনগণের যে শারীরিক টেম্পারেচার, এটা যদি একত্র করেন আমার মনে হয় একটা অ্যাটম বোম হয়ে যাবে। এরপর এই দেশের মানুষ স্বস্তিতে একটি কারণে আছে, আমাদের খাদ্যের সংকট নাই, বিদ্যুৎ সংকট নাই, আমাদের আর্থিক দিক দিয়ে আমরা অন্তত এক বেলা ভাত মানুষ খেতে পারছি। বেকারত্ব তো হবেই, যেহেতু কলকারখানা বন্ধ, স্কুল কলেজ তো বন্ধ রাখতে হবে, স্বাস্থ্যগত কারণে রাখতে হচ্ছে। এখন স্কুল কলেজ দিয়ে দিলে আবার সরাই যেতে পারে। আবার ভারত থেকে যে ডিজিজটা আসছে আমাদের কিছু কিছু হয়তো প্রবেশ করছে, এটাও যদি আবার এখানে ঢুকে যায় তাহলে তো মহামারীতে রূপ ধারণ করবে। আমাদের বুঝতে হবে যে আমার ফ্যামিলিতে 10 টাকা খরচ করার ক্ষমতা, সেখানে আমি 20 টাকা খরচ করতে পারবো না। আমার দেশের অর্থনীতির সাথে কানাডার অর্থনীতি নিয়ে তুলনা করলে চলবে না। আমার দেশের মানুষের কালচার সম্বন্ধে
কানাডার কালচার নিয়ে চলবে না। উনি বলতেন যে যে আমেরিকাতে মাননীয় এমপি তারা সভ্য, এই বিষয়ে তারা আমি সভ্য। একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো। আপনি যেটা বললেন যে আমাদের দেশের অর্থনীতির সঙ্গে কানাডাকে মেলানো যাবে না, কিন্তু আমরা বিভিন্ন সময় শুনে থাকি সরকারি দলের নেতাদের কাছ থেকে বলা হয়ে থাকে বাংলাদেশকে সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করা হয়, বাংলাদেশকে লন্ডনের সঙ্গে তুলনা করা হয়। তাহলে এই বিষয়গুলির সঙ্গে কেন আমরা কানাডার অর্থনীতিকে মিলাতে পারছি না? যদি আমরা বলি যে আমরা সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছি, সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে গেছি। সুইজারল্যান্ডে গেছে না তো এখানে বলতেছে তারা, যারা সুইজারল্যান্ডে যাইতো তাহলে এই কথাটা বলতো না। সুইজারল্যান্ডে যারা যাইতো তারা বলতো না আমি গেছি সুইজারল্যান্ডে, আমি জানি। ওইখানে 1.5 কোটি মানুষ বাস করে, বাংলাদেশের থেকে ছোট্ট দেশ, বাংলাদেশের থেকে একটু ছোট্ট, 1.5 কোটি মানুষ এখানে বাসিন্দা। আর আমাদের দেশে যদি 7 কোটি বাসিন্দা থাকতো মতো হইতে পারতাম। স্বল্পতায় কথাগুলো বুঝেন। আমি তো এই ওনার মতো যে আমাদের ইয়াসির সাহেবের মতো, আমি তো এই বিএনপি গ্যাসা কথা বলার জন্য আমি ইন্টারেস্টেড না, বা আওয়ামী লীগ গ্যাসা মতো কথা বলার আমি ইন্টারেস্ট না। আমার হলো ন্যায়সঙ্গত যেটা আমাদের দেশে দুর্নীতি, এটা চলমান একটা ব্যাধি, চলমান ব্যাধি। সেই ব্যাধিকে নিরোধ করতে হলে আমাদের আরো শক্ত হইতে হবে, আরো শক্তিশালী হইতে হবে। সেখানে আজকে একটা কথা বলি আপনাকে, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ মনে করেন ক্ষমতায় আছে 11 বছর যাব, একটা দেশে বিরোধী দল শক্তিশালী হওয়ার মতো রাজপথে নামতে পারে না। আমরা কি ছিলাম না আইবের বিরুদ্ধে রাস্তায় নামি নাই, ইয়াহিয়ার বিরুদ্ধে নামি নাই, 71 মুক্তিযুদ্ধ করি নাই, এরশাদের বিরুদ্ধে রাজপথে নামি নাই? কেন আপনারা এই সরকারের বিরুদ্ধে নেওয়ার মতো সাহস নাই? কেন পার্লামেন্ট ইলেকশন করার মতো ক্যান্ডিডেট দিয়ে আপনারা ইলেকশন আগের দিন 4জন 5জন করে প্রার্থী দেন, দিয়ে হাইরা পরে পরের দিন ইলেকশন মনে হয় উল্টো করে দিলাম। এই যে বিরোধী দলের যে একটা কালচার, আজকে পার্লামেন্টে যদি বিরোধী দল আসতো, মনে করেন 300 আসনে যদি বিএনপি নমিনেশন দিত আগে থেকেই, না 20টা হলে তো আসতো। মনে করেন যে আওয়ামী লীগ কারচুপি করছে, 20টা হলে তো আসতো, 20টা তো পার্লামেন্টে আজকে শক্তিশালীভাবে বিরোধিতা করতে পারতেন। আপনার ইলেকশনের দিন 11 সময় উল্টো করছেন, এর আগে মনোনয়ন দিয়েছেন 4জন করিয়া 5জন করিয়া, একটা নির্বাচনী এলাকায় 5জন মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দেওয়ার পরে আস্তে আস্তে কাট করতে করতে শেষ পর্যন্ত সকাল 11টার সময় একজন। এটা কি বিরোধী দলের রাজনীতি? না, বিরোধী দল রাজনীতি করবে নির্বাচনমুখী। তারা তো নির্বাচনমুখী রাজনীতি করে নাই, তারা রাজনীতি করছে মনোনয়ন দেওয়া হবে, টাকা নেওয়া, মনোনয়ন বিক্রি করেন না আপনারা। আমরা বিএনপি যখন একটা কথা শুনেন, এরশাদ সাহেব না জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা ইলেকশন করি নাই, 39টা আসন পাইছিলাম। তখন তো আমরা তো মুখ দেওয়া আওয়ামী লীগ নামই লইতে পারছি না। আমি এজ এ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা মুখ দিয়ে নাম নিতে পারছি না। তাও তো ইলেকশন আমরা করছিলাম। আসাদুজ্জামান খান সাহেব বিরোধী দলের নেতা ছিলেন, তখন 39টা আসন আমরা নিছিলাম, আমরা নেই নাই। কিন্তু আপনারা সঠিকভাবে যে নির্বাচন করতেন, যে আচ্ছা কারচুপি করুক আওয়ামী লীগ, সিল মারুক, ডাকাতি করুক, দেওয়াই হোক, অন্তত আমরা 20-40টা সিট পাইতেন। আপনারা চান না একটা বিরোধী দল থাকুক বা একটা বিরোধী দলের মতো কাজ করেন, তাও করেন না। আপনাদের হলো কি শুধু ওই মিডিয়াতে আপনারা কথাই বলবেন, এই গান গাইতেই আছেন, সুর বাজাইতে আছেন। কেন যান সোহরাওয়ার্দী উদ্যানে 10,000 লোক লইয়া বা 1 লক্ষ লোক লইয়া জমায়েত করিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে নামেন রাস্তা, নামায় সরান যে স্বৈরাচার নিপাত যাক, এই স্লোগান দেওয়ারই তো লোক নাই আপনাদের এখন। যে আমি একটু এই বিষয়টার উপরে ইয়াসের খান সাহেব আপনার বক্তব্যটা নিতে চাইবো, যে মাননীয় এমপি সাহেবের যে অভিযোগটা ছিল যে বিএনপি আসলে বিরোধী দল হিসেবে বিএনপির বর্তমান ভূমিকাটা আসলে কি? যদি আপনি এটা আমি ওনার সঙ্গে একমত পোষণ করে যদি আপনাকে প্রশ্নটা করি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। মনির ভাই ধন্যবাদ। নাজিমউদ্দিন সাহেব শুধু ব্যয়জ্যেষ্ঠ ব্যক্তি সেটা না, উনি 69-এর রাজনীতিবিদ। উনার আমি এই করি নাই ডিস্টার্ব হচ্ছে ভাই। ইয়াসির ভাই আপনার কথাটা আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না। আপনার হয়তো একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে। প্রশাসন দিয়ে ইয়াসির ভাই আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি আপনার হয়তো ইন্টারনেট সমস্যা হচ্ছে।
হ্যালো, আচ্ছা আমি বলি, ইয়াসের ভাই মনে হয়, ইয়াসের ভাই আপনি লিভ হ্যাঁ, নিয়ে আবার জয়েন করুন। ইয়াসির ভাই আপনি একটু লিভ নিয়ে জয়েন করুন, আপনার হয়তো ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমি একটু রাশেদ ভাইয়ের কাছে বক্তব্যটা জানতে চাইবো যে বর্তমানে বিরোধী দল হিসেবে আপনি বিএনপি কিভাবে মূল্যায়ন করতেছেন। আমি যদি মাননীয় এমপি সাহেবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে যদি আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখি। না, নাজিমুদ্দিন ভাই তো ঠিকই বলছে যে আহ, মানে বিএনপির মহাসচিব তিনি নিজে বলেছেন বিএনপি বিপ্লবের দল না। সুতরাং আপনি বিএনপি কে কিভাবে বিপ্লবের দল আপনি বলবেন, সেখানে তারাই স্বীকার করছেন। এবং বিএনপি করোনাকালীন সময়ে কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম তারা আহ, মানে আহ, তাদের রাজনৈতিক কর্মসূচি তারা স্থগিত করলেন। কিন্তু খুবই দুঃখজনক, বিএনপির কাছ থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, কারণ বিএনপি অনেক বড় একটি দল। এবং বিএনপি যদি আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে না পারে, তাহলে তো অন্য আমাদের মতো ছোট ছোট দল যেগুলো রয়েছে তাদের পক্ষে তো আসলে এইভাবে কিছু করা সম্ভব না। সুতরাং আজকে বিএনপির সমালোচনা আমাদের কেন করতে হবে? কারণ আজকে যে মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, আজকে বাক স্বাধীনতা নাই, মানুষের নাগরিক নিরাপত্তা নাই, এর জন্য তো সর্বপ্রথম আন্দোলন বিএনপিকে গড়ে তুলতে হবে। কারণ বিএনপি তো সেই আহ দায়িত্ব নিজেরা নিয়েছে। দায়িত্ব নেওয়ার পরে যখন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বলেন বিএনপি বিপ্লবের দল নয়, আবার রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেন, এটি তো আসলে দুঃখজনক। সুতরাং আমি মনে করি বিএনপির যারা তরুণ রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে একজন এনার্জি আছে। যেমন ইসরাকের কথা বলতে পারি, এখানে ইয়াসের খান, তার কথা শুনে মনে হচ্ছে তার সাথে আমার আগে কখনো কথা হয়নি, টকশো হয়নি। তো এরকম আরো বিএনপির অনেক ইয়াং লিডারদের সাথে টকশো করেছি, তাদের মধ্যে এক ধরনের এনার্জি আছে। তো সিনিয়র নেতৃবৃন্দর আমার কাছে মনে হয় তাদের ভুল সিদ্ধান্তের কারণে মূলত বিএনপি সেইভাবে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না। সুতরাং এখন আমি মনে করি ইয়াংদেরকে সামনে দিয়ে আহ জনগণের জন্য কিছু করা উচিত। এবং ইয়াসির ভাই যেহেতু বিএনপি নেতা এবং তিনি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, আশা করি তিনি তার সিনিয়র নেতৃবৃন্দের সাথে এই বিষয়টি শেয়ার করবেন যে এখন মানুষ কি ভাবছে। এখন আসলে যেটি হয়েছে, অনেক সময় রাজনীতিবিদদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনার আজকাল মুখ বন্ধ করে রাখা যায়, যেটা অতীতেও হয়েছে। এখন আমি জানি না আসলে বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দদেরকে এভাবেই বিভিন্ন চাপ চাপ বা ভয় দেখিয়ে আপনার চুপ বা বিভিন্ন অর্থনৈতিক সুবিধা দিয়ে চুপ করে রাখা হয়েছে কিনা, সেটিও আসলে খতিয়ে দেখা দরকার। বাট আমি বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দল সিনিয়র নেতৃবৃন্দের সাথে টক শো করেছি, তাদের কথাবার্তা শুনেছি। এবং টক শোতে এটা যাওয়ার করছেন? আগে হ্যাঁ বিভিন্ন উপস্থাপকের সাথে কি ধরনের কথোপকথন হয়েছে আপডেট যে করছো? এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো না। তো আমার কাছে একটা অবজারভেশন আছে, যদিও টক শোতে সেগুলো শেয়ার করা ঠিক হবে না। বাট আমার কাছে যেটি মনে হয় যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এক ধরনের ভুলের মধ্যে আছে। তাদের সেই ভুল থেকে তাদের শুধরিয়ে ইয়াংদের হাতে নেতৃত্ব নেতৃত্ব হস্তান্তরের মাধ্যমে তারা একটি গুড ডিসিশন নিতে পারে। যেমন ইসলাকের মতন নেতা, ইয়াসির খান ভাইয়ের মতন ইয়াং যারা আছেন, আমি তাদের কথা বলছি, তাদের হাতে নেতৃত্বের ভারটা তারা দিতে পারেন। অন্যথায় কিন্তু আপনার কোনো পরিবর্তন হবে না। আজকে আপনি দেখবেন যে কোনো একটা বিএনপির একটা বড় আন্দোলন হলে সেখানে আপনার সিনিয়র নেতাদের খুব কম দেখা যায়, একজন দুইজন। এটি হলে তো হবে না, আপনি রাজপথে নামবেন না আবার আপনি সিনিয়র বড় পদটি আপনি দখল করে রাখবেন, এটি তো হয় না। ইয়াংদেরকে সুযোগ দেন, ইয়াংরা সেখানে বসে কাজ করুক। এবং একই কথা শুধু বিএনপির ক্ষেত্রে না, আওয়ামী লীগের ক্ষেত্রে একই কথা। আপনি দেখেন যে একটা ছেলে ছাত্রলীগ করে আসলো, যুবলীগ করলো, পরবর্তীতে আপনি দেখবেন যে নমিনেশন পাওয়ার সময় তার এলাকার একজন বড় ব্যবসায়ী নমিনেশন পেয়ে যাচ্ছে, এই ছেলেটি নমিনেশন পাচ্ছে না। স্বাভাবিকভাবে কিন্তু এক ধরনের অসন্তোষ তৈরি হয়। আমাদের দেশে অনেক দেশপ্রেমিক রাজনীতিবিদ আছে, তারা অনেকে হতাশায় রাজনীতি ছেড়েও দিয়েছেন। যেমন সোহেল তাজের কথা বলতে পারি। সোহেল তাজের মতন ব্যক্তিত্ব যখন আপনার রাজনীতিতে থাকে না, তখন তো তাকে দেখে অন্যান্য ইয়াং বা আপনার যারা দেশপ্রেমিক আছেন তারাও তো রাজনীতি বিমুখ হয়ে যায়। রাজনীতিতে এরকম একজন ব্যক্তিত্ব যখন থাকছেন, আমি কি নিয়ে কি আশায় আমি রাজনীতিতে থাকবো? তো সোহেল তাজের দেখবেন যে তিনি এখন আপনার বডি বিল্ডিং নিয়ে তিনি ব্যস্ত আছেন, তার কাছ থেকে এটি প্রত্যাশা না। হতাশার জায়গা ঝেড়ে ফেলে তিনি যদি তার জায়গায় হোল্ড করে তিনি একটি যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতেন, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন। আজকে আমরা দেখি সোহেল তাজের পেজ, ভেরিফাইড পেজ, আপনি দেখবেন হতাশা হতাশা আর হতাশা। তিনি যেটি উল্লেখ করছেন যেটা সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে না। কিন্তু সোহেল তাজ যদি তার জায়গায় থেকে তিনি সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব নিতেন, সংসদে দাঁড়িয়ে যদি সেগুলো বলতেন, সেটি একটা গুরুত্ব ছিল, সারা বাংলাদেশের মানুষের মাঝে একটি প্রভাব সৃষ্টি করতো। তিনিও দেখেন যে হতাশায় রাজনীতি, আমার কাছে মনে হয় যে হতাশায় এক প্রকার, যেটি তার এখন ভেরিফাইড পেজে আমরা যেটি দেখি
তিনি সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে না বলে তিনি এক ধরনের হতাশা ব্যক্ত করেন। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না, আই এম নট শিওর, আমি ভুল হতে পারি, হ্যাঁ, বাট আসলে তার মতন ব্যক্তিত্ব রাজনীতির দরকার ছিল। এবং একই ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন দল, সেটা বিএনপি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ দল বদল করেছে, রাজনীতি ছেড়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। তো এই যে রাজনীতি বিমুখতা, এবং বিশেষ করে তরুণদের মধ্যে দেখবেন যে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, এই আন্দোলনটি আপনার জন্য শিক্ষার্থীদের একটা দাবি ছিল, চাকরি প্রত্যাশীদের একটা দাবি ছিল, এই আন্দোলন তারা এসেছে। যখন আমরা এই শিক্ষার্থীদেরকে বা এই ইয়াংদেরকে বা চাকরি প্রত্যাশীদেরকে আমরা যখন দেশ গঠনের জন্য ডাক দিচ্ছি, তাদের কিন্তু সেরকম সাড়া পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক একটি মানসিকতা তৈরি হয়েছে। আপনি দেখেন যে আমেরিকার যে গণতন্ত্রের ইতিহাস, সেটা কিন্তু 200 বছরের ইতিহাস, আমরা মাত্র 50 বছরের একটি দেশ। সুতরাং আমরা চাইলে এখন ইউরোপ আমেরিকার মতো হয়ে যেতে পারবো না। কিন্তু আমাদের রাশেদ ভাই, আমি আপনার কাছে আসবো, আমি একটু ইয়াসের ভাইয়ের বক্তব্যটা নিয়ে আসি, উনি যেহেতু আমাদের সঙ্গে আছেন। সরি, আমার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল। রাশেদ ভাই হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। আজকে বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, এগুলো কতটুকু আছে? এখানে নাজিমুদ্দিন আহমেদ, তিনি একজন মহান মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে আমি জানতে চাই, আমি আশা করি ইয়াসির ভাইয়ের পরে তিনি উত্তর দিবেন, যে কতটুকু ন্যায় বিচার, কতটুকু সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি আজকে টকশের মাধ্যমে বলে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান। যে ইয়াসির ভাই, আপনার বক্তব্যটা আপনি কন্টিনিউ করবেন। তার পাশাপাশি রাশেদ ভাইয়ের একটি বক্তব্য যেটা ছিল যে বিএনপির বর্তমানে আমি যদি অবনতির কথা বলি, তাহলে উনি এখানে সিনিয়র নেতাদেরকে অনেকাংশে দায়ী করেছেন। তো আপনি এটার সঙ্গে কতটুকু একমত পোষণ করছেন যে সিনিয়র নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে আজকে বিএনপি রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতেছে না? ধন্যবাদ মনির ভাই। আমি একটু রাশেদ ভাইয়ের শেষ প্রশ্ন এবং শেষ পয়েন্ট গুলোতে দিয়ে আমি একটু শুরু করতে চাই, তারপরে আমি যা বলছিলাম ডিসকানেক্টেড হওয়ার আগে আই উইল কন্টিনিউ দ্যাট। প্রথম কথা হচ্ছে, রাশেদ ভাই যেটা বললেন যে বিএনপির উচিত ইশরাক এবং আমার মতো যারা ইয়াং আছে, ইশরাক আমার থেকেও অনেক ছোট, ইশরাক এবং আমার মতো যারা আছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসা। বিএনপি কিন্তু তাদেরকে নেতৃত্বে আনছেন, ইশরাককে সেই জন্য মেয়র পদে, এত বড় একটা পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তাবিদ আমাদের বয়সে আমাদেরই সমান, তাবিদকে ইয়াং ছেলে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে মেয়র পদে। আমাকেও এবং আমার সাথে অনেকেই আছেন যারা আমি যেই কমিটিতে আছি, বিএনপির যে সেন্ট্রাল কমিটিতে আছে ফরেন অ্যাফেয়ার্স, ওইখানে অনেক ইয়াং ছেলে আমাদের মতো মেয়েরা আছেন। রুমিন ফারহানা, উনিও এখন মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন। তো ইয়াং জেনারেশন কিন্তু আসছে। আমাদের কিন্তু সিনিয়রদেরকে হঠাৎ করে সরিয়ে দিয়ে ইয়াংদেরকে আনাটা, ইট ইজ নট অনলি ডিফিকাল্ট, ইট ইজ নট, আমার মনে হয় ইট ইজ নট পলিটিক্যালি কারেক্ট, বিকজ আমার ওনাদের কাছ থেকে শিখতে হবে। তবে হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইউ, 100% এগ্রি করি যে ইয়াং যে উদ্যমতা থাকবে, সেটা হয়তো ওনাদের এটা নাও থাকতে পারে। এটা আমি এগ্রি করি, এবং ইয়াংদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া উচিত, বিশ্বের সব জায়গায় এটা হচ্ছে, এটা আমি এগ্রি করি। আমি নাজিমুদ্দিন সাহেবের অনেকগুলো পয়েন্ট আমি এখানে লিখেছেন। উনি প্রথম বললেন যে বিএনপি রাস্তায় নেমে বলে না কেন স্বৈরাচার নিপাত যাক। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে লক্ষ মামলা, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। উনার মতো নাজিমুদ্দিন সাহেব 69 এমপি সাহেব, 69 থেকে সংসদে আছেন, উনার কাছ থেকে আমি এটা শুনতে হবে, এটা আমি আশা করিনি। যাই হোক, নাজিমুদ্দিন সাহেব আরেকটা বললেন যে বিএনপির রাস্তায় একটু কোনো নামতে পারে। ইয়াসির খান সাহেব, আপনার কথা আমরা আবারও শুনতে পাচ্ছি না, হয়তো বা ইন্টারনেট সমস্যা হচ্ছে। এখন ক্লিয়ার? ক্লিয়ার আছে, আপনি বলে যান, হয়তো এনামুল ভাইয়েরই প্রবলেম, আপনি বলে যান। হ্যাঁ, তো এখন নাজিমুদ্দিন সাহেব যেটা বললেন যে বিএনপি রাস্তায় নামতে পারছে না, যেখানে গুম করা হচ্ছে, যেখানে রাস্তায় প্রশাসনকে দিয়ে বা প্রশাসনের নাম করে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীরা, হেলমেট লীগ, আজকাল হেলমেট লীগও বের হয়েছে, যে হেলমেট লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতা কর্মী তাদের উপরে জুলুম করছেন, রাস্তায় অপমান করছেন, অপদস্থ করছেন এবং আহত করছেন। নির্বাচনের সময় আপনারা বলছেন যে আপনারা কি আওয়ামী লীগ লুটপাট করলেও 20টা সিট পেতেন। আরে নির্বাচনই তো হয় নাই। আপনি নির্বাচন হলে না আপনার ইয়ের কথা বলবেন। আপনার নির্বাচনের আগের দিন রাত্রে 300টা সিটে বলছেন মনোনয়ন দেন। অবশ্যই বিএনপি 300টা সিটে মনোনয়ন দিয়েছে। 300টা সিটে আমাদের এবং আমাদের জোটের প্রার্থী ছিল। আমাদের প্রার্থীদেরকে
হত্যার উদ্দেশ্যে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মহিলা যারা প্রার্থী ছিলেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমি আপনাকে উইথ এভিডেন্স আমি কথা বলছি। আপনারা শুধু এই যে দুর্নীতি সেটা না, আপনাদের তো নির্বাচন থেকেই আপনাদের গলদ ছিল। আজকে আপনারা দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন সেই কারণেই, কারণ আপনাদের জবাবদিহিতা নাই। যেই সংসদে সবগুলা আসন মোটামুটি বেশিরভাগ আসন আপনারা নিয়েছেন উইদাউট ইলেকশন, সেখানে আপনাদের জবাবদিহিতা থাকবে কিভাবে? আপনি যে বলছেন বিএনপি ঘেঁষা কথা বলছি, আপনি আওয়ামী লীগ ঘেঁষা কথা বলবেন না, সেটা প্রশ্ন না। প্রশ্নটা ছিল তখন আপনি নির্বাচন নিয়ে। আপনারা বলছেন জিয়াউর রহমান সাহেবের আমলে আমরা কি নির্বাচন করিনি? করেছেন। আইয়ুব সাহেবের আমলে আপনারা করেন নাই? করেছেন। আপনাদের করেন নাই সেটা বলি নাই। একটা স্বাধীন দেশ এবং আইয়ুব খানের আমল, ইট ইজ নট দ্য সেম। আইয়ুব খানের আমল আইয়ুব খানের আমল, এখন স্বাধীন দেশের বাংলাদেশের আমল, স্বাধীন দেশের বাংলা। একটা স্বাধীন দেশের কেন নির্বাচন হবে না? একটি স্বাধীন দেশে কেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করা হবে? একটা স্বাধীন দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা হবে। আমার এলাকায় মৃত ব্যক্তির নামে মিথ্যা মামলা হয়েছে। ভাই 10 সেকেন্ড। নাজিমউদ্দিন ভাই, আপনার মনে হয় ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, আপনাকে ফেসটা দেখা যায় না, একটু ক্যামেরাটা ঠিক করেন। তো আমার এলাকায় মামলা করে হয়েছে একজন ব্যক্তির নামে, যিনি মারা গেছেন 1998 সালে। মামলা হয়েছে 2019-এর 18 নির্বাচন। তো ওনার নামে মামলা হয়েছে, যিনি মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে। মৃত ব্যক্তি ভোটও দিয়েছে। তো আমি দেখতে পেলাম যে এই যে আপনারা কথা বলছেন যে বিএনপি রাস্তায় নামতে পারছে না, বিএনপি রাস্তায় নামে নেই। রাস্তায় নেমে আপনারা হত্যা করবেন, গুম করবেন, খুন করবেন, তারপরে বলবেন বিএনপি রাস্তায় নামো, সেটা তো হয় না। আপনি বলছেন যে ইয়েতে দিয়ে সারওয়ার্দী উদ্যানে যে মিটিং করার জন্য কোন এলাকায় পারমিশন দেওয়া হচ্ছে না মিটিং এর জন্য। আপনারা ঠিকই করছেন। এমনকি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য হল ভাড়া করলাম, প্রশাসন দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হলো। আমরা বিভিন্ন জায়গায় ভার্চুয়াল আলোচনা সভা করতে ছিলাম, সেটা বন্ধ করে দেওয়া হলো। আমাদের নেত্রীকে জেলে, মিথ্যা একটা মামলায় তাকে জেলে রাখা হলো। তিনি অসুস্থ, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না সুস্থ চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য। আমাদের নেতা তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য বাংলাদেশে প্রচার করতে দেওয়া হয় না। মিডিয়া আপনাদের কবজায়। আপনারা মিডিয়াকে ভয় দেখাচ্ছেন, না এটা করা যাবে না, সেটা করা যাবে না। আপনি দুর্নীতির কথায় আসেন। এই যে দেখেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে হাসপাতাল কেনাকাটায় 300 কোটি টাকার অনিয়ম। 25 ফেব্রুয়ারি 2012 করোনা ভাইরাস সরকারি কার্যক্রমে অনিয়ম দুর্নীতি পড়েছে। এই যে দুর্নীতিগুলো হচ্ছে, তৈরি পোশাক খাতে আরো ক্ষতির আশঙ্কা, দুর্নীতি খেয়ে ফেলেছে স্বাস্থ্য খাতকে। আপনি যে টপিকটা এড়িয়ে গিয়ে আমরা এখানে কোনো কথা বলার সুযোগ নাই। অনেক পোশাক শ্রমিক রাস্তায় রাস্তায় ঘুরছে, এই খবর আমি বলেছি। দুর্নীতি দমন কমিশন, এই যে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। না শোনা যাচ্ছে না ভাই, ভাঙ্গা 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 ভাঙ্গা, ডেও 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 ডেও, কথা অস্পষ্ট। আপনার কথা কেটে কেটে আসতেছে, একটু নেট সমস্যা হচ্ছে। আমি জানি না, আমার নেটওয়ার্ক ইজ অ্যাবসলিউটলি ফাইন, এখান থেকে দেখাচ্ছে। যে আমরা এখন শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে দুর্নীতি দমন কমিশন এই N95 মাস্ক, পিপি পারচেজ নিয়ে এগুলো নিয়েও তারা তদন্ত করছে। হাসপাতালের যে কেনাকাটা, যে একটা উৎসবের মতো হয়েছে, যেখানে মহামারী আমরা রোগী বাঁচাবো, জনগণকে বাঁচাবো, জনগণকে সেবা দিব, সেটা না করে কি করছি আমরা কেনাকাটায় হাসপাতাল উধাও হয়ে যায়। আরে মহামারীর জন্য একটা হাসপাতাল করা হলো আইসিইউ বেড দিয়ে, অক্সিজেন দিয়ে, ফেসিলিটিস দিয়ে। সেই হাসপাতাল নাকি রাতের আধারে, দিনের বেলা, আগে শুনতাম পুকুর চুরি, এখন তো দেখি এটা সমুদ্র চুরি হচ্ছে। এই যে আমি সুপারহিট দুর্নীতির কথা বলেছি, এই কারণেই বলেছি যে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ আসছে, এসেই যাচ্ছে, প্রতিনিয়ত আসছে। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে মানুষ, সিলিন্ডার পাচ্ছে না। বিভিন্ন কার্টুন বের হয়েছে। আমি নিজে শঙ্কিত।
আমি নিজে শঙ্কিত বিধায় আমার বাসায় আমার অসুস্থ বাবার জন্য আমার অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছে। আমার বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন যারা সিনিয়র আছেন, যাদের একটু রোগ আছে বা যারা মোর ভালনারেবল টু দিস ডিজিজ, তাদের বাসায় সিলিন্ডার রাখতে হয়েছে। কিন্তু কেন রাখতে হয়েছে? আজকে মহামারী যখন শুরু হয়েছিল তখন একটা ভয়ভীতি, একটা ইয়ে ছিল। এখন তো আইসিইউ বেড সরকারের উচিত ছিল এতদিনে এক্সট্রা আইসিইউ বেড করে রাখা, একটা, দুইটা, তিনটা, চারটা হাসপাতাল এক একটা এলাকায় করে রাখা। আপনারা হাজার হাজার কোটি টাকার বাজেট দিচ্ছেন, মেগা প্রজেক্ট করছেন, কিন্তু স্বাস্থ্য সেবায় জনগণের যে কি লাভ হবে বা জনগণকে কিভাবে স্বাস্থ্য সেবাটা সুন্দরভাবে দিয়ে বাঁচানো যাবে, অন্তত আমরা চেষ্টা তো করতে পারি। হায়াত মত আল্লাহর হাতে অবশ্যই, বাট উই হ্যাভ টু ট্রাই, উই হ্যাভ টু এনশিওর পিপল, অ্যাট লিস্ট আমাদের গরিব যারা জনগণ আছেন, বেশিরভাগ বাংলাদেশের গরিব, সবার ঘরে এসি চালিয়ে বসতে পারি না, সবার ল্যান্ড ক্রুজার, পাজেরো, নিসান পেট্রোল নাই, অনেকে রিক্সায় চলে, পায়ে হেঁটে চলে, সাইকেলে চলে। তাদেরকে আমরা স্বাস্থ্য সেবাটা কিভাবে দিচ্ছি সেদিকে আমাদের আলোকপাত করা উচিত। এখানে বিএনপি আওয়ামী লীগের বিষয় না। এখানে এখানে আপনি আপনি নাজিমুদ্দিন সাহেব একটা কথা বললেন যে প্রশাসনের দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না, এটা তদারকির দায়িত্ব সরকারের, এবং সরকারকে ওইভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সরকার ওই পদক্ষেপ নিতে পারছে বলে আমি মনে করি না। যদি আপনি বলছেন যে সরকার ব্যর্থ হচ্ছে, তাহলে সরকারের উচিত এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা এবং এই একটা নিরপেক্ষ নির্বাচনের আইন পাশ করে সেই নিরপেক্ষ নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আমি আশা করব আপনি নিজে সংসদে এই বিল উত্থাপনের জন্য আপনি লবি করেন, আপনি নিজে নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য চেষ্টা করেন, সংসদে বলেন, আলোচনা করেন। আপনি ইতিহাসে, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার নান্দাইল থেকে আপনার বাড়িতে যেতে বেশি সময় লাগে না, বড় জোর 15 মিনিট। আমার প্রতিবেশী আপনি আমার দেশি লোক। আপনাকে এই জন্যই আমি বলছি আপনারা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। অন্তত জনগণ জানতে পারবে, রাশেদ ভাই যেটা বললেন, কোনটা খারাপ দল কোনটা ভালো দল, সেই সুযোগটা যেন জনগণকে দেওয়া হয় যে ভালো দলকে ক্ষমতায় আনেন, এবং খারাপ দল যেটাই হোক আমরা মেনে নিব। যেই দলই ক্ষমতায় আসুক, সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে, বিএনপি কেন সবাই মেনে নিবে। এটা তো ব্যক্তি আমি ইয়াসের খান চৌধুরী না, এটা তো ব্যক্তির দেশ না, দেশটা তো সবার। যুদ্ধ আপনি একা করেন নাই, যুদ্ধ আমি আমার পরিবারের কেউ একা করেনি, সবাই মিলেই যুদ্ধটা হয়েছে, জনগণকে নিয়েই যুদ্ধটা হয়েছে। যুদ্ধটা হয়েছে দেশটাকে আসল সোনার বাংলা করার জন্য। এই নকল সোনার বাংলা আর নকল নকল ইয়ের পিপি, নকল N95 এর জন্য কিন্তু করা হয় নাই, দুর্নীতির জন্য করা হয় নাই। এই যে যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন, সব দলেই আছেন, আপনাদের দলে আছেন, আমাদের দলে আছেন, দল ছাড়া লোক আছেন, অনেকে বলেন যে অমুকের সনদ ভুয়া, অনেক মুক্তিযোদ্ধা আছে যারা সনদ নেন। সনদ নেওয়ার জন্য সবাই মুক্তিযুদ্ধ করেন নাই, কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছেন, যারা মুক্তিযুদ্ধ আসলে করেছেন, নিজের মন থেকে করেছেন, তারা করেছেন একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যারা বাংলাদেশে যেখানে শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থা, জনাব ইয়াসের খান চৌধুরী আপনার পায়, সেই জন্য আমি শেষ করছি। কাজে এই দুর্নীতির করোনার দুর্নীতি বলতে গিয়ে অনেক কিছু উঠে এসেছে। দুর্নীতির কথাই আমরা বলতে পারতাম, মেজর প্রজেক্টের দুর্নীতি বলতে পারতাম, বিভিন্ন প্রজেক্টে ব্রিজ ভেঙে পড়ছে সেই দুর্নীতি বলতে পারতাম, এই রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে সেই দুর্নীতির কথা বলতে পারতাম। আমি ওটা না বলে আমি আপনাদের সুবিধার্থে যারা অতিথি আছেন বা যারা দেখছেন সুবিধার্থে, আমি শুধু করোনা ভাইরাসের দুর্নীতির সম্বন্ধেই যেহেতু আজকের টপিক বললাম, ছোট্ট কথা বলি। আই ওয়াজ অ্যাশেমড টুডে, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস তোমার টক শোর টপিকটা কি, আই ওয়াজ অ্যাশেমড অ্যাজ আ পলিটিশিয়ান টু টেল হার যে আজকে করোনাকালীন কারাপশন নিয়ে, করোনাকালীন দুর্নীতি নিয়ে পলিটিশিয়ানরা আজকে একটা টক শোর আয়োজন করেছে, টক শো করছে। আই ওয়াজ অ্যাশেমড টু সে দ্যাট। আমাদের যেন এটা থেকে পরিত্রাণ করে আমরা যেন উঠে আসতে পারি, আমি সেই কারণেই নাজিম সাহেবকে, একজন সিনিয়র পলিটিশিয়ান, রিকোয়েস্ট করছি আপনি সংসদে না হয় উত্থাপন করেন, বিল আনেন যে আমরা কিভাবে নিরপেক্ষ নির্বাচিত একটা সরকার আনার জন্য নিরপেক্ষ একটা নির্বাচন দিতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব ইয়াসের খান চৌধুরী। আমি একটু মাননীয় এমপি সাহেবের কাছে আসবো। আপনার কাছে একটি প্রশ্ন ছিল জনাব রাশেদ খানের। বর্তমানে দেশে মানুষ কতটা নিরাপদ এবং সাম্য, ন্যায় বিচার এবং মানবিকতা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, আপনি এই বিষয়ের উপরে একটু আশা করি আলোকপাত করবেন। প্লাস ইয়াসের খান সাহেবের বেশ কিছু প্রশ্ন ছিল, আপনি আশা করি সেগুলি নিয়ে একটু আলোচনা করবেন, মাননীয় এমপি। হ্যাঁ, আপনার মাইক অন করতে। ওনাদের প্রশ্ন শুনতে পাচ্ছেন? যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। এত প্রশ্নের জবাব তো কতক্ষণে দিব আমি। কত হলো যে দুর্নীতি সম্বন্ধে আলাপ হইল। আওয়ামী লীগের সময় গণতন্ত্র নাই, 36টা স্যাটেলাইট মানে টেলিভিশন চলছে, প্রচার চলছে, পত্রপত্রিকায় আছে, সমস্ত পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে, টেলিভিশনগুলির মধ্যে ডেলি নিউজ হচ্ছে, সেই নিউজগুলি আপনারা পাচ্ছেন। সেখানে দুর্নীতি বা গণতন্ত্র নাই। আর গণতন্ত্র কি কেউ মুখে তুলে দিবে? একটা যদি আওয়ামী লীগ স্বৈরাচার হয়, তাকে রোধ করার দায়িত্ব যদি বিএনপি থাকে, তাহলে রোধ করার চেষ্টা করুক। সেখানে পুলিশে পিটাইবে না আওয়ামী লীগে পিটাবে না ছাত্রলীগ পিটাবে, তারা ক্ষমতা থাকার জন্য তারা করবেই। সেটা রোধ আমরা করি নাই। আইয়ুবের বিরুদ্ধে আমরা রাস্তা নামি নাই, জেলার তারা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আমরা হিয়ার বিরুদ্ধে নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই। আমাদের যে জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে আমরা যে আন্দোলন এখানে করি নাই। ইয়াসির খান সাহেবের যে বক্তব্যটা ছিল, বিএনপির পক্ষ থেকে আন্দোলন করার মতো মানে ওনারা চেষ্টা করলেও পারতেছে না, বা ওনাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে হামলা মামলা দিয়ে, এগুলির সঙ্গে আপনি আসলে কতটুকু একমত পোষণ করছেন? বলেই দিয়েছে আপনার তো এই বিএনপি প্রশ্ন করার না, বললেন আমি যে আমার কথা শুনেন। বিএনপি ক্ষমতায়। ক্ষমতা ছিল বলা কি আমাদের উপর কি হামলা কামলা মারামারি হয় নাই? মারছে না, ধরছে না, অ্যারেস্ট করছে না, জেল কাটা নিছে না, নিবৃত্তি আমাদেরকে করতে পারছে, রাস্তা থেকে আমাদেরকে ঘরে ঢুকাইতে পারছে। আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থেকেছি, রাস্তায় প্রতিরোধ করেছি, রাস্তা তাদেরকে রোধ করেছি। আমরা তো পিছিয়ে আসি নাই। এখন বলতেছেন যে আওয়ামী লীগ এই অত্যাচার সেই অত্যাচার সংগঠনের উপর এই দর পাকড় মার করতেছে। আপনার রাস্তায় নামে প্রতিবাদে নামেন, রাস্তায় নামেন। আপনার প্রতিবাদ তো দেখি না রাস্তায়। আপনার মুখে তো রসগোল্লা তুলে দেওয়া যাবে না। ক্ষমতা তো এমন একটা জিনিস যে কেউ হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় না। ক্ষমতা চিনিয়ে আনতে হয়, ক্ষমতাটা চিনিয়ে আনতে হবে। সেই চিনিয়ে আনার জন্য যে দায়িত্বটা, সে কর্তব্যটা, সেটা বিএনপি করলেই পারে। তা তো করে না কেন? আমরা কি তারা না করছি যে তোমরা দায়িত্ব নিও না? দায়িত্ব আমাদের কাছে নেন। আপনারা কিভাবে নেন যে আপনারা বুঝে নেন। মাননীয় এমপি, আমি আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো। আপনি যেটা বললেন যে ক্ষমতা ছিনিয়ে আনতে হয়, একটি গণতান্ত্রিক দেশে কি ক্ষমতা ছিনিয়ে আনতে হবে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল এই হবে? কথাটাই আসলে সঠিক এই কথাই সিস্টেমটা আমি আসলে বলেছি, কোনটা? এই কথাটাই আমি বলেছিলাম যে একটা স্বাধীন কথাটা দেশে শুনেন, তাহলে কথাটা কেন কথাটা এরকম শুনেন, হবে, এটা আইয়ুব খানের আমল না, এটাই বলেছিলাম আমি। কথাটা শুনেন। জিয়া রহমান সাহেব মার্শাল ল ডিক্লেয়ার করে ক্ষমতায় আসলেন। আইসা তিনি হানা ভোট দিলেন। আমরা আসলে ওনার কথা শুনতে পাচ্ছি না। বিএনপি ক্ষমতায় গেল, তারা কি সেই সেই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন। তো হ্যাঁ, এখন তারা শোনা কি যাচ্ছে, ম্যান্ডেট এখন নিছে? তারা তো ম্যান্ডেট নিছিল পাবলিকের, ম্যান্ডেট নেয় নাই। আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন বিএনপি ক্ষমতায় গেল, তখন আওয়ামী লীগ বলছে কারচুপি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে, তখন বিএনপি বলে কারচুপি। এখন তত্ত্বাবধায়ক সরকার সময় কারচুপি, এখন অবাধ নির্বাচনের সময় কারচুপি। তাহলে সুষ্ঠু নির্বাচনটা কিভাবে হবে? আমার প্রশ্ন সেটাই, যে সবাই বলেন যে আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নিয়ে গেছে। শাহাবুদ্দিন সাহেবের সময় কি ভোট ডাকাতি হয়েছিল? তাহলে কারচুপি হলো কেন? তারপর আপনার হাবিবুর রহমান সাহেবের সময় কি ভোট ডাকাতি হয়েছিল? তাহলে কারচুপি হইল তত্ত্বাবধায়ক সরকারের সময়। ক্ষমতা তো এইভাবে হয়েছে, কিন্তু বেহিতে বলছে নির্বাচন কারচুপি হয়েছে। বিএনপির সময় আওয়ামী লীগ বলছে কারচুপি হয়েছে, আওয়ামী লীগের সময় বিএনপি বলছে কারচুপি হয়েছে। তো সবসময় যদি কারচুপি হয় আর ভোট ডাকাতি, কালে যদি এক কথাই বলেন, তাহলে এই দেশের রাজনীতিটা কিভাবে করা যাবে সেটা তো কেউ চিন্তা করেন না। সেটা একবার চিন্তা করেন, দেশের রাজনীতি কিভাবে করবেন। এখন বলেন যে এই আওয়ামী লীগ দুর্নীতি পরায়ণ, বাবা এই করতেছে সেই করতেছে। কেউ কানাডা বাড়ি, কেউ আমেরিকাতে বাড়ি। বিএনপি নেতারা কি কানাডা আমেরিকাতে বাড়ি করে নাই? আসে না? তাদের সহায় সম্পত্তি আছে না? পয়সা না,
বাপের হোটেলও খাইছি আর বাড়ি বিএনপিটা তারা বলায় করেছে বলায় বলে কি আপনারা করবেন? স্লোগান দিছি নাজিমুদ্দিন আহমেদ ভাই, এ- বিএনপিটা তারা করেছে বলে কি আপনারাও করবেন? আমি না না কথাটা সেটা না, আমি বলছি যে আওয়ামী লীগ যে জাতির জন্য যে জিনিসগুলি অর্জন করেছে, বিএনপি একটা জিনিস প্রমাণ করুক এই জাতির জন্য এই জিনিসটা অর্জন করেছে। আওয়ামী লীগ 6 দফা দিয়া, স্বায়ত্তশাসন দাবি নিয়া, 69 গণঅভ্যুত্থান দিয়া একটা বাংলাদেশ ভাষা আন্দোলন নেতৃত্ব দিল, পরবর্তী পর্যায়ে গণতন্ত্র চলে গেল ক্যান্টনমেন্টে। করেছে বলে কি আপনার বহুদলীয় গণতন্ত্রই তো প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা করেছে বিএনপি। আওয়ামী লীগ অনেক কিছু করেছে, সেটা আমরা স্বীকার করি। হ্যাঁ না আমার কাছে স্বীকার করবো কেন, মার্শাল অর্ডিনেন্স থাকিয়া, চিফ মার্শাল থাকিয়া এবং প্রেসিডেন্ট হইয়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় না। নাজিমুদ্দিন ভাই, আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি তো একজন মুক্তিযোদ্ধা। তো আপনার কাছে আমি যেটা জানতে চাই যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন যে দেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যেটি আসলে মুক্তিযুদ্ধের স্তম্ভ ছিল? আমি এটি জাস্ট না আমি এটা বলবো না, আমি আপনার সাম্যবাদ তৈরি হয়েছে এই কথাটা আমি বলবো না। সাম্যবাদ এখানে হবে না, এটা করার মতো সেই ধরনের লোকের চারিত্রিক সংখ্যা কম। সাম্যবাদ হইলো কি, সাম্যবাদটা একটা বড় কঠিন জিনিস, কঠিন শব্দ এটা। সাম্যবাদা আবু জাফর গাফারি, উনি যে হুজুর পাকের সাহাবী ছিলেন, সেখান থেকে চলে আসছে। পরবর্তী সময় নানান ধরনের থিওরি দিচ্ছে, কেউ মার্কস, লেনিন, এঙ্গেলস, এইভাবে দেহারি এটা এইভাবে আসছে। তো সৃষ্টি হয়েছে 1400 বছর আগে সাম্যবাদের কথা। এটা আমরা তো পৃথিবীতে এই পর্যন্ত সাম্যবাদ আনতে পারি নাই, পৃথিবীর কোথাও সাম্যবাদের শব্দ নাই। এই সৌদি আরব বলেন, তাহলে মহান মুক্তিযুদ্ধের একটা খালি বাংলাদেশ না, আনতে পারবেন, পৃথিবীর কোথাও সাম্যবাদের নজর দেখাইতে পারবে না। আর শাসন ব্যবস্থার কথা বলেন, ইসলামিক দেশগুলি বলেন, কোনটার মধ্যে আছে গণতন্ত্র? কোনটার মধ্যে আছে? থাইল্যান্ডে কি গণতন্ত্র আছে? গণতন্ত্র বলে? মালয়েশিয়াতে মাহাতে মাহমুদ 20 বছর ছিল, মানুষ মাইরা কিলিং করিয়া, তারপরে এক চত্বর নেতৃত্ব নিয়ে হাইরা। না না, কোন দেশে আছে না আছে এটার জন্য তো বাংলাদেশে থাকবে না, এটা কোনো প্রশ্ন হতে পারে না। কোন দেশ, থাইল্যান্ডে নাই না, কোন দেশে নাই বলে বাংলাদেশে থাকবে না? না না, বাংলাদেশে পৃথিবীর কোন দেশে 9 মাস যুদ্ধ করেছে? আরে ভাই, আপনারা একটা দলের মনোনয়ন দিবেন একজনকে, মনোনয়ন দিবেন 5 জনকে, এটা কি ইলেকশনালি দিবেন? আরে মনোনয়ন তো 5 জনকে তো উইথড্র করা হয়েছে নির্বাচনের শেষ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনের আগে। তো মনোনয়ন তো 40 জনকেও দেওয়া যায়, মনোনয়ন তো 40 জনকে দেওয়া যায়, এবং যোগ্য যিনি বা যাকে দিয়ে নির্বাচন ভালো হবে আমাকে মনোনয়ন নাজিমুদ্দিন সাহেব, এই গত নির্বাচন নিয়ে 30 দিন আগে, আমার মনে হয় 30 দিন আগে আমার কথা শুনেন, আমি একটু বলি নাজিমুদ্দিন সাহেব, with due respect, let me say with due respect, আপনার নির্বাচনী আসন গৌরীপুরে আমি গত নির্বাচনে নির্বাচনী প্রচারণা করেছি, আমি গেছি, আমার নেতা কর্মীরা গেছেন। গৌরীপুরে কিরকম নির্বাচন হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার নির্বাচনী আসন, আপনি প্রার্থী ছিলেন নৌকার, ওই নির্বাচনে আমি নিজে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলাম সশরীরে আমার নেতা কর্মীদেরকে নিয়ে। কাজেই কে নমিনেশন পেয়েছে, কয়জন নমিনেশন পেয়েছে, এই কথাগুলো কমপ্লিটলি ইররেলেভেন্ট। নির্বাচন একজনই করেছে, প্রতীক একজনই পেয়েছে প্রতিটি আসনে এক এক দল থেকে। কাজে 10 জনকে আমরা দিলাম, 20 জনকে দিলাম না 30 জনকে দিলাম, ইট ইজ কমপ্লিটলি ইররেলেভেন্ট, এটা আসে যায় না। কারণ নির্বাচনের একটা নিয়ম আছে, প্রার্থী প্রত্যাহার করার একটা তারিখ আছে, সবাই সেই তার এনামুল ভাই সম্ভবত এটা নেতার আগে আমাদের যে নাজিমুদ্দিন সাহেব বললেন কয়জন মনোনয়ন পেয়েছে, 4 জন 5 জন করে, ওনার দল 30 দিন আগে জানিয়েছেন, ওনার দল 30 দিন আগে সবাইকে জানেন না, হয়তো ওনাকে জানাই দেওয়া হয়েছিল। সেটা আমি জনাব ইয়াসির খান, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি, আমি রাশেদ ভাইয়ের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। এখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনকে নিয়ে বেশ কিছু অভিযোগ দুজনের পক্ষ থেকেই ছিল। আপনি এটাকে আসলে কিভাবে মূল্যায়ন করতেছেন? কারণ নাজিমুদ্দিন সাহেবের যে বক্তব্য ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি অনেকাংশে ব্যর্থ, বিএনপির উচিত ছিল আন্দোলন করে গণতন্ত্র ছিনিয়ে আনার। উনি বেশ কিছু পূর্বকালীন আন্দোলনের উদাহরণও দিলেন 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের ইতিহাস, বেশ কিছু বিষয় নিয়ে উনি আলোচনা করলেন। আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখতেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এখানে কি বিএনপি ব্যর্থ, আওয়ামী লীগ ব্যর্থ,
কাদের ব্যর্থতা হিসেবে আপনি দেখতেছেন বা কিভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে? আপনার বক্তব্যের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জি, ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেটি বললেন এটি একজন এমপির কাছ থেকে এই ধরনের বক্তব্য আমি কখনোই প্রত্যাশা করি না এই তরুণ প্রজন্মের একজন ছাত্রনেতা হিসেবে। তিনি যেটি বললেন ছিনিয়ে আনতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে ছাত্রলীগ বাধা দেবে না, আওয়ামী লীগ বাধা দেবে না, পুলিশ বাধা দেবে, এটি কোন ধরনের কথা? মানে এটি তো তিনি বললেন কোন দেশে গণতন্ত্র আছে, মুসলিম কোন দেশে? এটি আবার তিনি কিভাবে বলেন? অন্য দেশে নাই বলে আমার দেশে থাকবে না? এবং আমি মানে তার কাছে একটি প্রশ্ন করেছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। তিনি শুরুতেই বললেন যে সাম্য খুব কঠিন ব্যাপার, এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি বললেন পৃথিবীর কোন দেশে সাম্য নাই। তো পৃথিবীর কোন দেশে নাই বলে আমরা আমরা সাম্য পরিপূর্ণ ভাবে না পারি, যতটুকু সম্ভব ততটুকু তো প্রতিষ্ঠা করতে পারি, সেটা কি পেরেছি? পারছি না। ওনার কাছ থেকে আসলে একজন মানে তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার কাছ থেকে এই ছিনিয়ে আনতে হবে, অন্য দেশে নাই বলে আমার দেশে থাকবে না, বা ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ বাধা দিবে, এগুলো তো তার কাছ থেকে প্রত্যাশা আমরা করি না। বরং তারা মহান মুক্তিযোদ্ধা, তারা আমাদেরকে পথ দেখাবেন, সেই পথ দেখানোর পথে আমরা হাঁটবো। তো তিনারা যদি আমাদের এই হাঙ্গা হাঙ্গা দাঙ্গামা শিখিয়ে যায়, তাহলে তো এটি হবে না। বরং তারা বলবে যে আমরা রক্ত দিয়ে এই বাংলাদেশটা আমরা অর্জন করেছি, তোমরা এখন দেশের নেতৃত্ব দাও, এই দেশটাকে সুসংগঠিত করো। আপনি দেখেন যে আপনার স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু যখন নেতৃত্ব নিলেন, তিনি কিন্তু দেশ পরিচালনা করতে অনেক হিমশিম খেয়েছেন। কারণ তার বক্তব্যের মাধ্যমে আমরা দেখেছি যে তিনি বলেছেন চাটার দলরা সব লুটেপুটে খাচ্ছেন, আমি বাইরের দেশ থেকে বিক্রি করে আনি আর এখানে সব খেয়ে ফেল দেয়। এবং আমরা আরো শুনেছি যে বঙ্গবন্ধু মানে কম্বল নিয়ে তার বক্তব্য, সরকারি কর্মকর্তাদের নিয়ে তার বক্তব্য আমরা শুনেছি। অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু মহান মুক্তিযোদ্ধার আগে এবং পরের পার্থক্য তার বক্তব্য শুনলে আমরা বুঝি। অর্থাৎ এখনো পর্যন্ত বঙ্গবন্ধুকে যে নির্মম ভাবে হত্যা করা হলো, তারপরে যখন যে দল ক্ষমতায় এসেছে তারাও আসলে দেশটা আপনার বিনির্মাণ করতে পারেনি। তারাও নিজেদের দলীয় স্বার্থ, দলীয় নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে তারা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারেনি। যেটি আসলে ইয়াসের খান বললেন যে সোনার বাংলাদেশ, আসল সোনার বাংলাদেশ নাকি নকল সোনার বাংলাদেশ। আসলেই তো আমরা তো আসল সোনার বাংলাদেশ পাইনি। অথচ সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু জাতিকে এই স্বপ্ন দেখানো হয়েছিল। মানুষ কেন রক্ত দিবে? 2 কোটি 2 লক্ষ মানুষ কেন শহীদ হলো? 2 লাখ মা বোন কেন সম্ভ্রম তাদের বিনিময়ে এ দেশ আমরা স্বাধীন হলো? সেটি তো একটি প্রশ্ন এখন থেকে যায়। যে কাঙ্ক্ষিত আপনার স্বপ্ন নিয়ে, এবং যে মহান মুক্তিযুদ্ধের যে স্তম্ভ, সাম্য, মানবিক মর্যাদা, এবং ন্যায় বিচার, সেটি যদি প্রতিষ্ঠা করতে আমরা না পারি, তাহলে সেই পাকিস্তান আমলের শাসন আর এই শাসনের ভিতরে তো কোনো পার্থক্য আমরা দেখি না। আজকে ন্যায় বিচারের অভাবে মানুষ আজকে আহাজারি করে। আজকে দেখেন যে আপনার কেউ যদি প্রতিবাদ করে, শুধুমাত্র একটু ফেসবুকে লেখার জন্য, একটু কথা বলার জন্য, সে দুর্নীতি করছে না, টেন্ডারবাজি করছে না, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প থেকে ভাগ দাবি করছে না, শুধু কথা বলার জন্য আপনার লেখক মুস্তাককে কারাগারে জীবন দিতে হলো, এবং তাকে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল, সেই বর্ণনা কিন্তু তার বন্ধু কার্টুনিস্ট কিশোর দিয়েছেন। এবং সেটি তিনি একটি মামলাও করেছেন হাইকোর্টে, এটিও আমরা পত্রিকায় শুনেছি। তো যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশ কিন্তু আমরা পাইনি। ইয়াসের ভাই আমার মতামতের সাথে সম্পূর্ণভাবে 80% না, 100% তিনি একমত হয়েছেন যে আসলে ইয়াংদের হাতে নেতৃত্বের ভার দেওয়া দরকার, এবং সিনিয়রদের অভিজ্ঞতা আমাদের অর্জন, অভিজ্ঞতার দরকার আছে, তাদের অভিজ্ঞতা থেকে আমাদের শেখার দরকার আছে। তো তাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই শেখার দরকার আছে, আমি তাদের সম্মান করি। কিন্তু আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যখন ইয়াংদের আপনার প্রাধান্য না থাকবে, তখন আপনি যতই নেতৃবৃন্দকে আপনি ইয়াংদেরকে দলে প্রাধান্য দেন বা তাদেরকে মেয়র ইলেকশন করতে দেন, এটি কোনো উদাহরণ হতে পারে না যে মেয়র ইলেকশন করতে দিয়েছি বলে ইয়াংদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ডিসিশন মেকিং এর জায়গা, অর্থাৎ ইয়াংরা যেদিন ডিসিশন নিতে পারবে যে এটা আমাদের করতে হবে, এই আন্দোলন গড়ে তুলতে হবে, তখন একটি পরিবর্তন আসবে। এখন ইয়াংদের হাতে আপনি হয়তো মেয়র ইলেকশন করতে দিচ্ছে বা আপনার তারা বিভিন্ন নির্বাচনের সুযোগ পাচ্ছে, এর মানে এই নয় তারা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সুযোগ পেয়েছে। সুতরাং আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামিক দলগুলো বলেন, এই জায়গাগুলোতে আপনার পরিবারতন্ত্রকে দূরে রেখে গণতন্ত্রের চর্চা করতে হবে। আজকে আমি গণতন্ত্রের কথা বলতে তো আমার লজ্জা করা উচিত, সেখানে আমার দলের মধ্যে পরিবারতন্ত্র। আজকে দেখেন যে একজন এমপি যখন আপনার তিনি মারা যাচ্ছেন, তার ছেলে এমপি হচ্ছে, তার ছেলে মারা যাচ্ছে, তার মেয়ে এমপি হচ্ছে, একজন চেয়ারম্যান হলে তার পরবর্তীতে তার ছেলে চেয়ারম্যান হচ্ছে। এই যে পরিবারতন্ত্র, সেটা একদম টপ লেভেল থেকে
একদম নিম্ন লেভেল পর্যন্ত। আপনি আপনার গ্রামেই দেখেন ইয়াসির খান ভাই, যে আপনার গ্রামে যে একবার এমপি হয়েছে, তারপরে দেখবেন তার ছেলেকে নমিনেশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে মানে এই এলাকায় যেহেতু বাপ মারা গেছে, সুতরাং ভোট পেতে হলে ছেলেকে যদি দাঁড় করিয়ে দিই তাহলে ছেলেকে মানুষ ভোট দিবে, নতুন কাউকে ভোট দিবে না। এই যে আবেগ সিম্প্যাথি নিয়ে আপনার রাজনীতি, এটি কেন হবে? তাহলে আপনি না, ইয়াসির ভাই কোন জি সরি টু জি ইন্টারাপ্ট। এটা শুধু যে আমাদের হচ্ছে সেটা না, এটা জর্জ ডব্লিউ বুশের ছেলেও হয়েছে, তার ইয়েও হয়েছে, ওইটা বিষয় না। ওটা হচ্ছে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় এবং সে পাশ করে আসতে পারে, আই ডোন্ট সি আ প্রবলেম উইথ দ্যাট। এবং একজন ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে, পলিটিশিয়ানের ছেলে বিকজ তার বাপ এমপি ছিল, তার চাচা দাদা মামা এমপি ছিল বলে সে পলিটিক্স করতে পারবে না, এটা ঠিক না। বাট আপনি, আমি যেটা আই জনাব থিংক ইয়াসির হোয়াট ইউ খান, ওয়ান্টেড আমার টু সে, আই এগ্রি। রাশেদ খানের যে আমি 30 বক্তব্যটা ছিল সেকেন্ডস, যে হ্যাঁ আমি যোগ্য বুঝতে পেরেছি, উনি ব্যক্তিকে যেটা সুযোগ বলছেন না দিয়ে পারিবারিক কারেক্ট, পরম্পরায় যে চলে রাইট, আসতেছে পরিবারতন্ত্রটা, এটার বিষয়টা নিয়ে উনি কারেক্ট। কথা বলছেন। হ্যাঁ, জাস্ট টু ক্ল্যারিফাই, আমি ক্ল্যারিফাই করার জন্য বললাম। তবে হ্যাঁ, যোগ্যতা ওই জন্য বললাম আমি, যদি পাশ করে আসতে পারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাহলে সমস্যা নাই, কিন্তু যদি জোর করে কাউকে এমপি বানিয়ে আনা হয়, ভোট ডাকাতি করে, নির্বাচিত না করে, দ্যাট ইজ আ প্রবলেম। দ্যাট ইজ আ প্রবলেম নট অনলি বিকজ আপনি কাকে এমপি বানাচ্ছে, কাকে মনোনয়ন দিচ্ছেন সেটা না, ইট ইজ আ গ্রস মিসকন্ডাক্ট, ইটস এ ক্রিমিনাল অফেন্স। এই জিনিসটা করা উচিত না। আপনি এমপি সাহেবের আহ, মৃত্যুর পরে বা তার অবসরের পরে তার ছেলে করছে না কে করছে সেটা সেটা ভিন্ন। ভিন্ন হচ্ছে যোগ্য ব্যক্তিকে করা উচিত এবং নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়ে ওই ব্যক্তি যদি নির্বাচিত হন, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট। এটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ, সরি রাশিদ ভাই টু ইন্টারাপ্ট, আপনি কন্টিনিউ করেন। ইয়াসির ভাই, ধন্যবাদ আপনাকে। এটা গণতন্ত্র সৌন্দর্য, যে আমার কোনো ভুল হলে বা আমার বক্তব্য যদি আপনি কাউন্টার দিতেছেন দিতে পারবেন, এটাই গণতন্ত্র সৌন্দর্য বলে আমি মনে করি। সেই রাইট, সৌন্দর্য আজকে সংসদে নাই। হ্যাঁ, কাউন্টার দেওয়ার লোক নাই। একটা আইন পাশ হলে সবাই হা ভোট দিচ্ছে, না ভোট দিবে, বা এটা যে আপনার না ভোট দেওয়া উচিত বা সমালোচনা করা উচিত। এই বাজেট পেশ হলো, এই বাজেটের সমালোচনা করার জন্য কিন্তু যথেষ্ট সংখ্যক এমপি সংসদে নাই। এটি আসলে আমাদের দেশের জন্য এক ধরনের হাহাকার বলা যায়, যে সংসদে কথা বলার মতন কেউ নাই। আজকে দেখেন যে সংসদে বিএনপির মেবি 4 জন প্রার্থী, 4 জন আছে না ইয়াসির খান ভাই? 6 জন, 4 জন, 6। মানে আচ্ছা 6 জন আছে। তো যাই হোক, আমরা 6 জনের কণ্ঠস্বরও আবার সেভাবে জোরালো ভাবে শুনতে পারি না। আমরা 2-1 জন এমপির কণ্ঠস্বর শুনি। 6 জনও মনে হয় এভাবে জোরালো ভাবে কথা বললে হয়তো আমরা জানতে পারতাম, কিন্তু তারা তাদের বক্তব্য আমরা শুনি না, কেন বলে না জানি না। তো আমি আসলে যেটি বলছিলাম পরিবারতন্ত্রের ব্যাপারে, তো পরিবারতন্ত্র ইয়াসির ভাই বলেছেন তার দৃষ্টিকোণ থেকে, আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, এমপি ছেলে একমাত্র, এমপি মারা যাওয়ার পরে কি একমাত্র যোগ্য ওই এলাকার কি ওই এমপি ছেলে থাকে না, আর কেউ থাকে না? এটি আসলে না, যোগ্য অনেকেই থাকেন, বাট তাদেরকে সুযোগ দেওয়া হয় না। এই রীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এই এটি ব্রেক ডাউন করতে হবে, এটা ভাঙতে হবে, অন্যথায় দেশের রাজনীতি পরিবর্তন হবে না। মেম্বারের ছেলে কি একমাত্র এলাকায় যোগ্য হয়ে থাকে না, আর কেউ যোগ্য নাই? এটি তো হতে পারে না। এটি এক ধরনের পরিবারতন্ত্র এবং আমরা মনে করি যে এই পরিবারতন্ত্র, এই ধরনের কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দেশে নতুন ধারার রাজনীতি সূচনা করতে হবে, অন্যথায় দেশের জাতির কারোর আপনার কিছুতেই পরিবর্তন হবে না। ওই মানে যে লাউ সেই কদু, যেটি আসলে গ্রামের ভাষায় বলে, যে আপনি আপনি যদি পরিবারতন্ত্র না ভাঙতে পারেন তাহলে যে লাউ সেই কদুই হবে। অর্থাৎ যারাই এমপি ছেলে যখন এমপি আসবে তখন বাপের দেখানো লুটপাট লুটপাট বা রাশেদ দুর্নীতি। ভাই, আপনি একটু সংক্ষিপ্ত করবেন, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। জি, আমি শেষ করব। তিনি দেখেছেন যে কিভাবে টাকার উপর শুয়ে থাকতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, অর্থাৎ তার আব্বাজান যে পথ দেখিয়েছেন তিনি সেই পথে হাঁটবেন। কিন্তু একজন যোগ্য ব্যক্তিকে আপনি যখন নমিনেশন দেবেন, তখন তিনি কিন্তু আপনার তার যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের চেষ্টা করবেন। আসুন আমরা সেই বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করি এবং একসাথে এই দেশের পরিবর্তনের জন্য দেশের মানুষকে ভালোবেসে, মা মাটিকে ভালোবেসে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাই। আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আজকে এখানে টক শোতে আমরা 4 জন ছিলাম। আমাদের এক মাননীয় এমপি সাহেব, তিনি কোনো প্রকার মানে বিদায় ছাড়াই তিনি মানে আমাদেরকে না জানিয়ে তিনি টক শো থেকে মানে লিভ করলেন বা চলে গেলেন। আমি জানি না তার ইলেকট্রিসিটি প্রবলেম নাকি ইন্টারনেট সমস্যা, জানি না। বাট তিনি যদি জানিয়ে যেতে পারতেন সেটি আমাদের জন্য খুব ভালো হতো। এটি সৌজন্যতা। আমরা বিজিত একজন দেশে আবার ইন্টারনেট প্রবলেম হওয়ার কথা নাকি? আচ্ছা আচ্ছা আমার মনে হয় ওনার এখানে ইন্টারনেট সমস্যা হবে, কারণ উনি লিভ নেওয়ার পর আর যুক্ত হতে পারেনি হয়তো। হতে পারে ওনার এখানে ইন্টারনেট সমস্যা ছিল। আচ্ছা, ঠিক আছে। যে তো কি হোক না কেন, তবে একজন এমপি যখন যাবেন, তিনি যেহেতু জনপ্রতিনিধি, তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। যাওয়ার আগে অবশ্যই তার ন্যূনতম বলে যাওয়া দরকার ছিল আমার ব্যস্ততা আছে। এটি মানুষের ব্যস্ততা থাকতেই পারে, আমরা এটি প্রত্যাশা করি। এবং আমরা তরুণ প্রজন্ম আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু আজকে তার বক্তব্য শুনে আমি
পুরোপুরি ফেড আপ হয়েছি, পুরোপুরি হতাশ হয়েছি। তিনি সেই আদিম যুগের বা ওই আমলের রাজনীতির কথা এখন এই আমলে বলছেন, ছিনিয়ে আনতে হবে। পাকিস্তানিদের কাছ থেকে যেভাবে ছিনিয়ে এনেছি, এখন কি স্বাধীনতার 50 বছর পরে এই বক্তব্য আপনার বললে সেটি কি আসলে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা? এই বক্তব্য আসলে খুবই দুঃখজনক। আমরা এখন রক্তারক্তের রাজনীতি চাই না, আমরা এখন মানে শান্তির রাজনীতি চাই। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার বা ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, সবার ভোটাধিকার থাকবে। আপনার ভোটের জন্য যুদ্ধ করতে হবে, মানুষের খেয়ে দিয়ে কাম নাই না, মানুষের পেটে ভাত নাই, মানুষ এখন ভোট দেওয়ার জন্য মানে মার খাইতে, ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়ে আপনার মার খেতে যাইতেছে। এটি তো মানুষ চায় না। মানুষ চায় যে সে ভোট কেন্দ্রে যাবে, তাকে যেন ভোট দিতে দেওয়ার সুযোগ দেয়। আমি 2018 সালে আমি আমার গ্রামে যেতে পারিনি, নানান সমস্যার কারণে যেতে পারিনি, বাট আমার ওয়াইফকে নিয়ে আমি আসলে, আমার ওয়াইফ ঢাকার ভোটার, তাকে নিয়ে আমি ভোট কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে আমরা যেটি দেখলাম, কৃত্রিম লাইন সৃষ্টি করে রাখা হয়েছে বস্তির লোক দিয়ে। ঢাকা শহরে দেখেন যে আপনার মানে এই যে বস্তিগুলো, হ্যাঁ, একটি সভ্য দেশের রাজধানীতে এত এত বস্তি কেন? এই বস্তিগুলো শুধুমাত্র আপনার কেন মানে কৃত্রিম ভাবে রেখে দেওয়া হয়েছে। যখন ভোটের সময় আছে, সোহরাওয়ার্দী উদ্যান বলেন বা যেখানেই বলেন, মিছিল মিটিং হয়, এই বস্তি থেকে লোক তাদেরকে 500-1000 কোটি টাকা দিয়ে তাদেরকে প্রোগ্রাম গুলোতে নিয়ে যাওয়া হয়। এবং এই কারণে বস্তি জিয়ে রাখা হয়েছে। বস্তিতে ইয়াবা বাণিজ্য হয়, মাদক বাণিজ্য হয়, আপনার সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এবং এই বস্তিগুলো তাহলে কেন? শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই বস্তিগুলো ঢাকা শহরে রেখে দেওয়া হয়েছে। এবং ভোট কেন্দ্র দখলের জন্য এই বস্তির মানুষদেরকে আপনার কৃত্রিম লাইনে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আমি সেটা নিজে দেখেছি, আমার ওয়াইফ ভোট দিতে গিয়েছে কৃত্রিম লাইন। রাশিদ ভাই, আপনি শেষ করবেন, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আমি এক মিনিটে শেষ করে দেবো। এবং আমরা দেখেছি যে নেম প্লেটহীন পুলিশের কাছ থেকে আমাদের এটি কখনোই কাম্য নয়। আমরা চাই এবং একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবাধিকার মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা রয়েছি। আমরা তরুণরা সেই জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে ইয়াসির খান, রাশেদ খানদের মতন তরুণদের হাত ধরে এই বাংলাদেশের নতুন পটভূমি রচিত হবে এবং সেই বাংলাদেশ হবে সবার। সেই বাংলাদেশ হবে আওয়ামী লীগের, সেই বাংলাদেশ হবে বিএনপি, সেই বাংলাদেশ হবে জাতীয় পার্টি, সেই বাংলাদেশ হবে ইসলামিক দলগুলোর, বাম প্রগতিশীল দলগুলোর। সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের জাতিগত বিভেদ বিভেদ ভুলে আমাদেরকে এক কাতারে আসতে হবে, একতাবদ্ধ হতে হবে। জাতীয় স্বার্থকে কেন্দ্র করে আমাদের একসাথে কথা বলতে হবে। কিন্তু আজকে দুঃখের সাথে দেখি, জাতীয় স্বার্থকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে, জাতীয় পার্টি একদিকে, আমরা একদিকে, ইসলামিক দলগুলো আর একদিকে। এই যে আমাদের মধ্যে ভেদাভেদ, পরিকল্পিতভাবে জাতিগত বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে আমাদের এই ভেদাভেদ বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে। যে দেশ আপনি দেখেন, আপনি এনামুল ভাই একটি উন্নত দেশে বাস করেন, সেখানে দেখেন যে সেই দেশের আপনার কত সুন্দর গণতন্ত্রের চর্চা। আপনার আমরা আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি কে কিভাবে কটাক্ষ করে, বিএনপি আওয়ামী লীগকে কিভাবে কটাক্ষ করে আজকে ক্যাম্পাস গুলোতে আজকে আপনার ছাত্র দল থেকে শুরু করে আমাদের মতন সংগঠন বা বাম প্রগতিশীল ইসলামিক ছাত্র সংগঠন গুলো, তারা প্রোগ্রাম করতে পারে না, তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না। একক আধিপত্য, দখলদারিত্ব, এটি তো একটি স্বাধীন দেশে কাম্য হতে পারে না। আমরা চাই এই ধরনের রাজনীতির মানে এই ধরনের রাজনীতি থেকে এই দেশ জাতি মুক্তি পাক এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মিত হোক। তারা দেশ থেকে ছিলেন আমার কথা। ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ জনাব রাশেদ খান। আমি শেষ করছি, 30 সেকেন্ড শেষ করছি। রাশেদ ভাইয়ের ইয়েতে আমি একমত। একটা হচ্ছে আমার লাস্টের ইয়েতে আমি কিছু বলছি, নাজিমুদ্দিন সাহেব যেটা ছিনিয়ে আনার কথা বলেছেন, আমি এটা শুধু প্রত্যাখ্যান করছি না, আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি যে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত। রিটেনশন হোক আর পালাবদল হোক, ক্ষমতার বদলটা সিস্টেম্যাটিক্যালি, পলিটিক্যালি কারেক্ট অ্যান্ড ডেমোক্রেটিক্যালি, গণতান্ত্রিক ভাবে হওয়া উচিত, পিসফুলি হওয়া উচিত। এই ছিনিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, এগুলা সম্ভবত উনি যে দল বা যে রাজনীতি, এগুলো আদিম যুগে শুধু ডিজিটালাইজড, ওনারা বলেন দিস ইজ নট ডিজিটালাইজড কান্ট্রি। এটা ঘৃণাভাবে করছি। আমি সকলকে আর দীর্ঘায়িত করব না, সকলকে আমি ধন্যবাদ। আপনাকে রাশেদ ভাই অনেক, আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম। আপনাদের ফার্স্ট ইনশাআল্লাহ দেখা হবে টকশোতে, টকশোর বাইরে এবং কথাবার্তা হবে। যারা যারা আজকে দর্শক দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেশের শান্তি কামনা করে, মুসলিম উম্মার শান্তি কামনা করে সকলকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব ইয়াসের খান চৌধুরী এবং জনাব মোহাম্মদ রাশেদ খান। সে সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাননীয় এমপি ময়মনসিংহ ৩ আসন এবং বাংলাদেশ আওয়ামী লীগের আহ, নাজিমুদ্দিন আহমেদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সঙ্গে সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠানটি দেখতেছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা দেখবেন এবং এই মুহূর্তে যারা দেখতেছেন, আপনারা সবাই আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই শেয়ার করবেন, নিজ নিজ টাইম লাইনে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।